আসসালামু আলাইকুম, শুভ সকাল। শাহিন ক্যারেট কোচিং অনলাইন প্রোগ্রামের গণিত ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। সকলেই কেমন আছো তোমরা? আচ্ছা, আমি বেশ কয়েকজন দেখতে পাচ্ছি, বাট অধিকাংশকেই দেখতে পাচ্ছি না। তো যাদেরকে আসলে দেখতে পাচ্ছি না তারা একটু কষ্ট করে ভিডিও মোডে চলে আসো। তাহলে তোমাদেরকে মানে ভিডিও মোডে চলে আসলে কি হবে, আমি তোমাদেরকে সামনাসামনি দেখে ক্লাস নিলে মনে হবে না ফিজিক্যালি আসলে ক্লাস নিচ্ছি। কিন্তু আমি ক্লাস নিচ্ছি, বাট তোমরা ভিডিও মোডে নাই, তোমাদেরকে আমি দেখতে পাচ্ছি না। আসলে আমি কাদেরকে ক্লাস নিচ্ছি, আমি কি মনে করবো কাদেরকে পড়াচ্ছি আসলে। ঠিক আছে। তো তোমাদেরকে প্রথম দিনই ওরিয়েন্টেশন ক্লাসে বলা হয়েছে যে তোমরা ক্লাসে যেভাবে আসলে তোমরা ক্লাস করো সেভাবে করে বাসায় বসে টেবিল চেয়ারে বসে আসলে ক্লাসটা করবে। তাহলে তোমাদের জন্য উপকার হবে। আচ্ছা, ওরিয়েন্টেশন ক্লাসে মোটামুটি মানে সবাই ছিলে। আমাকে হয়তো আমার নামটা সবাই জানো, তারপর আমি আমার পরিচিতিটা আবার দিয়ে শুরু করতেছি। আমি শাকিল আহমেদ শাওন, তোমরা আমাকে শাওন স্যার বলে ডাকবে। আমি শাহিন শিক্ষা পরিবারের সাথে দীর্ঘ 12 বছর যাবত যুক্ত আছি এবং ক্যাডেট ব্যাচের সাথেও যুক্ত আছি। তো তোমাদের আমি গণিত ক্লাসটি নিব। তো গণিত যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ক্যাডেট পরীক্ষার জন্য, তোমরা নিশ্চয়ই সকলেই জানো যে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় মোট 300 মার্কের পরীক্ষা হয়। সেখানে গণিতে থাকবে 100 মার্ক। তো বাচ্চারা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে গণিতেই আসলে খারাপ করে তুলনামূলকভাবে। গণিতে যারা তুলনামূলক ভালো করে তারা আসলে ক্যাডেট কলেজে চান্স পাওয়ার সুযোগটা বেশি করে তৈরি হয়। তো সেই জন্য গণিতে ভালো করাটা খুবই গুরুত্বপূর্ণ, আর গণিতের সিলেবাসটাও একটু ব্যাপক। তো সেই জন্য শুরু থেকেই আমরা যদি গোছালো পড়াশোনা না করি, সেক্ষেত্রে গণিতে সফল কিন্তু হওয়া যাবে না। তো আমাদেরকে শুরু থেকেই প্রথম দিন থেকেই গোছালো পড়াশোনাটা করতে হবে। তো সেই লক্ষ্যে শাহিন শিক্ষা পরিবারের আমাদের অনলাইন প্রোগ্রামটা তোমাদের জন্য এমন করেই সাজিয়েছি আমরা, যে তোমাদের জন্য সারা পুরো বছরটা গোছালো একটা পড়াশোনা করতে পারো, এবং সেই গোছালো পড়াশোনার মাধ্যমে গোছালো একটা প্রিপারেশন নিয়ে তোমরা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় বসতে পারো এবং তোমরা সফল হও। তো শুরুতেই তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি এখানে আমাদের যে লেসন প্ল্যানটা আছে, যদিও তোমরা অলরেডি পেয়ে গেছো, সেটা আমি লেসন প্ল্যানটা তোমাদেরকে এখানে বোর্ডে রাখছি। এখানে আমরা মোটামুটি আগে 6 মাসের তোমাদের প্ল্যানটা করেছি আর কি, যে 6 মাসে আমরা আসলে কি কি পড়াবো তোমাদের। 6 মাস পরে আবার নতুন করে তোমাদের লেসন প্ল্যানটা দিব। আমাদের যদিও আগে থেকে সব প্ল্যান করা আছে, বাট সব প্ল্যানগুলো আমরা আগেই দিচ্ছি না। তো 6 মাসে তোমাদেরকে আমরা যে কাজটা করব সেটা হলো, ষষ্ঠ শ্রেণীর বোর্ড বইটা তোমাদেরকে আগে শেষ করব। ষষ্ঠ শ্রেণীর বোর্ড বইটা শেষ করার পাশাপাশি আমাদের একটা বেসিক জ্যামিতি শিট আছে আমাদের শাহিন শিক্ষা পরিবার থেকে, আমাদের শাহিন এডুকেশন ফ্যামিলি লেখা। সেই বেসিক জ্যামিতির মানে জ্যামিতির যতগুলো টপিক আছে সবগুলো টপিকের বেসিক বিষয়গুলো আসলে এখানে অন্তর্ভুক্ত করা। এবং এই জ্যামিতি অংশ থেকে প্রায় 15 মার্ক 20 মার্কের মতো ক্যারেক্ট ক্লাস ভর্তি হয়ে আসে। সেই বেসিক জ্যামিতিটা আমরা এই 6 মাসের ভিতরে শেষ করে ফেলবো। জ্যামিতির মানে যতগুলো টপিক আছে সবগুলো টপিক আসলে আমরা শেষ করে ফেলবো। তো তোমাদের গণিতের প্ল্যানটা হলো এরকম পুরো বছরের, যে প্রথম 6 মাসে আমরা গণিতের বোর্ড ষষ্ঠ শ্রেণীর বোর্ড বইটা শেষ করব, পাশাপাশি এই বেসিক জ্যামিতিটা শেষ করব। এরপরে আমরা পরবর্তী 2 মাস সপ্তম শ্রেণীর মোটামুটি 3/2 ভাগ বা আড়াই ভাগ শেষ করে ফেলবো। এখন তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে, আমি তো আসলে ষষ্ঠ শ্রেণীতে পড়ি, তাহলে সপ্তম শ্রেণীর গণিতটা আমি আসলে কিভাবে করে পারবো। তো 6 মাসে যেহেতু আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইটা শেষ করে ফেলবো, তার মানে তুমি ষষ্ঠ শ্রেণীর গণিতটা যখন ভালো করে পারবা, তোমার কাছে সপ্তম শ্রেণীর গণিত আসলে কিছুই মনে হবে না, যে না আমি এটা পারবো। ঠিক আছে। তো এখন হয়তো মনে হতে পারে যে না আমি সপ্তম শ্রেণীর গণিত কিভাবে পারবো, বাট 6 মাস শেষে তুমি দেখবা যে ষষ্ঠ শ্রেণীর বোর্ড বইটা তুমি যদি ভালোভাবে শেষ করো, তোমার সপ্তম শ্রেণীর গণিত কোনো সমস্যাই হবে না। এরপর আমরা পরবর্তী 2 থেকে 3 মাস তোমাদেরকে আমরা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো সমাধান করাবো। পাশাপাশি আমাদের শাহিন টিউশন ফ্যামিলির প্রত্যেক বছরই আমাদের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার্থীদের জন্য 50টা মডেল টেস্ট নিয়ে একটা করে বই পাবলিশ করে। আমরা সেখানে 50টা মডেল টেস্ট পাবো, যেগুলো ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার অনুরূপ প্রশ্ন থাকে। তো আমরা সেই 50টা মডেল টেস্ট তোমাদের সলভ করাবো। এর পরবর্তী 1 মাস ডিসেম্বরে আমরা চূড়ান্তভাবে রিভিশন করব, এবং আমরা চূড়ান্ত মডেল টেস্ট পরীক্ষা দেবো 3টা, যেটা একদম ক্যাডেট কলেজের অনুরূপ। ঠিক আছে। তো আশা করি গণিতের যে প্ল্যানটা তোমরা বুঝতে পেরেছো। কেউ যদি বুঝে না থাকো হ্যান্ড রাইজ করো। আচ্ছা, সবাই মনে হয় বুঝতে পেরেছে। তাহলে আমি তোমাদের এখানে এই 6 মাসের প্রোগ্রামটা কিভাবে সাজাইছি, 6 মাসের আহ, যে আপাতত বইটা শেষ করব। প্রথম ক্লাসে দেখো ক্লাস নং 1 পাটিগণিত। তোমরা নিশ্চয়ই বইটা দেখেছো। তোমাদের পঞ্চম শ্রেণীর বইয়ে শুধু পাটিগণিতটা ছিল, জ্যামিতির কিছু অংশ ছিল,
আর হয়তো তথ্যপাত্র কিছু ছিল। বাট তোমাদের কিন্তু ষষ্ঠ শ্রেণীর বইয়ে এখন 4টা ভাগ হয়ে গেছে, একটা পাটিগণিত, আর একটা বীজগণিত, আর একটা জ্যামিতি, আর একটা পরিসংখ্যান যেটা তথ্যপাত্র। তো 4টা ভাগ, ঠিক আছে। তো তোমাদেরকে আমি এখানে ক্লাস নং 1-এ থাকবে পাটিগণিত, ক্লাস নং 2-এ বীজগণিত, ক্লাস নং 3-এ থাকবে জ্যামিতি। এরপর আবার পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, মানে প্রত্যেক প্রত্যেক সপ্তাহে তুমি একটা পাটিগণিতের ক্লাস পাবা। যেহেতু আমাদের প্রত্যেক সপ্তাহে 3টা করে ক্লাস হবে, একটা পাবা পাটিগণিতের ক্লাস, আর একটা বীজগণিতের, আর একটা জ্যামিতির ক্লাস, ঠিক আছে। তো এভাবে করে প্ল্যানটা সাজানো। তো এভাবে করে আমাদের পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, আমরা আগে জ্যামিতি বোর্ড বইটা শেষ করেছি, শেষ করব আর কি। তারপরে জ্যামিতির বোর্ড বইটা শেষ হয়ে গেলে এই যে দেখো আমাদের আহ, এই যে 42 নং ক্লাস থেকে আমাদের বেসিক জ্যামিতিটা শুরু হবে। আগে আমরা বোর্ড বইটা শেষ করব, বোর্ড বইয়ের জ্যামিতি অংশ শেষ করব, তারপর 42 নং ক্লাস থেকে বেসিক জ্যামিতি যেটা আমি তোমাদেরকে বললাম সেটা শুরু করব আর কি। এই হলো মোটামুটি লেসন প্ল্যান। তোমাদের এই লেসন প্ল্যান নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করতে পারো। আচ্ছা, প্রশ্ন নেই, তাহলে আমরা মূল পড়াশোনায় চলে যাবো এখন। তোমরা ষষ্ঠ শ্রেণীর বোর্ড বইটা বের করো সবাই। আচ্ছা, ষষ্ঠ শ্রেণীর বোর্ড বইয়ে প্রথমেই দেখো সূচিপত্র। সূচিপত্রে আমার এখানে কি কি আছে, কোন কোন চ্যাপ্টারগুলো আসলে পাটিগণিতের, কোনগুলো বীজগণিতের, কোনগুলো জ্যামিতির, আমরা এটা দেখে নিই। প্রথমেই এই যে প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ, দ্বিতীয় অধ্যায় অনুপাত ও শতকরা, এই দুইটা অধ্যায় হলো পাটিগণিতের অধ্যায়। এরপরে তৃতীয় অধ্যায় পূর্ণ সংখ্যা, চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি, পঞ্চম অধ্যায় সরল সমীকরণ, এই 3টা অধ্যায় হলো বীজগণিতের চ্যাপ্টার। এরপরে ষষ্ঠ অধ্যায়ে আছে জ্যামিতির মৌলিক ধারণা, সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি, এই দুইটা চ্যাপ্টার হলো জ্যামিতির চ্যাপ্টার। এরপর অষ্টম অধ্যায় যেটা আছে সেটা হলো তথ্য ও উপাত্ত। ঠিক আছে, সবাইকে বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখো আমরা প্রথম অধ্যায়ের আলোচনা যাব। আমাদের প্রথম অধ্যায়ের নামটা হলো স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। আসলে স্বাভাবিক সংখ্যাটা কি? স্বাভাবিক সংখ্যাটা হলো সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। তোমরা আহ, পঞ্চম শ্রেণী পর্যন্ত যে পড়াশোনা করেছো সেটা কি ধনাত্মক সংখ্যার সাথে তোমরা আসলে পরিচিত, তোমরা ঋণাত্মক সংখ্যার সাথে পরিচিত না। ঋণাত্মক সংখ্যাটা হলো এরকম যে ধরো তুমি কারো কাছ থেকে 5 টাকা ঋণ নিলা, তাহলে তুমি কি হইলা, -5 হয়ে গেলা, ঠিক আছে, এটা ঋণাত্মক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যাটা কি? সকল ধনাত্মক সংখ্যা, মানে কারো কাছে ঋণই হবে না আসলে, সহজ কথা। তাহলে সকল ধনাত্মক অখণ্ড মানে আবার কি, অখণ্ড মানে খণ্ড নয়। খণ্ড নয় কেমন? ধরো একটা রুটি, তোমরা দুই বন্ধু কি করলা, দুই বন্ধু একটা রুটি খাবা, তাহলে কি দুই ভাগ করতে হবে না? তাহলে ভাগ যখনই করলো তখনই কি হলো, খণ্ড হয়ে গেল। আর পুরো রুটিটা যখন ছিল কি, তখন পূর্ণ ছিল, তাই না? তাহলে অখণ্ড ছিল আর কি, খণ্ড নয়, অখণ্ড। তাহলে আমি স্বাভাবিক সংখ্যাটা কি বললাম, সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা কারা? স্বাভাবিক সংখ্যা শুরু হবে 1 থেকে, 1 2 3 4 5 এরকম, এখান থেকে শুরু করে হাজার, লক্ষ, কোটি, তাই না, যত যাইতে পারো, সমস্যা নেই, কিন্তু ঋণাত্মক বা খণ্ড হওয়া যাবে না। এবার আছে ভগ্নাংশ। ভগ্নাংশ তো একটু আগে বললাম যে একটা রুটিকে 2 ভাগ করলে কি হয়ে গেল, ভাঙা, মানে অংশ হয়ে গেল। ভগ্নাংশ মানে কি, ভাঙা অংশ। ভগ্নাংশ মানে কি, ভাঙা অংশ, ঠিক আছে। আচ্ছা, বা কোনো কিছুর খণ্ডিতাংশকে কি বলা হয়, ভগ্নাংশ বলা হয়। ভগ্নাংশ দুই ধরনের, একটা সাধারণ ভগ্নাংশ আর একটা কি দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ কি, যে ভগ্নাংশের লব হর থাকবে সেটা সাধারণ ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশটা কি, দশমিক যুক্ত ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ বলা হয়। এই পড়াশোনাগুলো আমরা সামনে পাবো। এখন আমাদের এই অধ্যায়ের যে আলোচনা, সেই আলোচনায় আমরা দেখি। আমরা প্রত্যেকটা অধ্যায়ের, আমরা যেমন বাংলা বলি, বিজ্ঞান বলি, বাংলাদেশ বিশ্ব পরিচয় বলি, প্রত্যেকটা বইয়ে যেমন রিডিং এর লাইন টু লাইন করি, আমাদের গণিতের ক্ষেত্রে কি করতে হবে, এই রিডিং এর লাইন টু লাইন করতে হবে। কারণ এই রিডিং থেকে আমাদের কি আসে, অনেক প্রশ্ন আসবে। যে আমাদের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় কিন্তু দেখা যায় যে গণিতের ক্ষেত্রে কমপক্ষে 30-35 মার্কের মতো ছোট প্রশ্নই থাকে। পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি সবগুলো বিষয়গুলো মিলে দেখা 30-35 মার্কের মতো ছোট প্রশ্ন থাকে। বা তোমরা স্কুলে যে পরীক্ষা দিবে সেখানে কিন্তু 30 মার্ক থাকবে নৈবিত্তিক। তো এই নৈবিত্তিকগুলো পারার জন্য আমাদের কি করতে হবে, নৈবিত্তিক বা ছোট প্রশ্নের জন্য আমাদের কিন্তু এই রিডিং থেকে পড়াশোনাগুলো পড়তে হবে। রিডিং অনেক সংজ্ঞা থাকবে, সূত্র থাকবে, ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ নির্দেশনা থাকবে, সেগুলো আমাদের জানতে হবে। তাহলে প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথম সংখ্যার ধারণা পেয়েছিল। তাহলে প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে সংখ্যার ধারণা পেয়েছিল। কিভাবে পেয়েছিল আসলে বিষয়টা? আমরা সকলেই জানি যে আদিম মানুষ যারা ছিল তারা কি করত, গুহায় বসবাস করত, গাছের ছাল বাকড়, তাই না, পরে থাকতো,
তারপরে ফলমূল ফলমূল খেত, পশু পাখি শিকার করে জীবিকা মানে নির্বাহ করতো আর কি। তো ওই সময়টাতে কি ছিল, ওই সময়টা কিন্তু সংখ্যার কোনো ধারণা ছিল না। তো তারা আস্তে আস্তে কি করলো, তারা পশু পাখি শিকার করে খাওয়া শুরু করলো। এরপরে ওই পাথরে পাথরে ঘষে তারা দেখলো যে আগুন জ্বলে, তাই না, এটা এখানে তাপ পাওয়া যায়। তারপর সেখান থেকে কি করলো, পশু কি তাপ দিয়ে খাওয়া শুরু করলো। এরপর আস্তে আস্তে করে তারা কি করলো, পশুপালন করা শিখলো। তারা দেখলো যে সমস্ত পশুগুলো আছে সেই সব পশু থেকে কিছু পশু আছে, যেমন কি গরু, ছাগল, ভেড়া, মহিষ, তাহলে মুরগি ইত্যাদিকে কি করা যায়, গৃহপালিত পশু করা যায়, মানে এগুলোকে পোষ মানানো যায়। তো তারা সেই জায়গা থেকে সেই পশুগুলাকে কি পোষ মানানো শুরু করলো, এবং তারা কি করলো, আস্তে আস্তে করে কি খামার করা শুরু করলো কিন্তু। তো এভাবে করে আগের দিনে কি ছিল, তাহলে রাখাল বালক ছিল। রাখাল বালকদের কাজ কি ছিল, যে তারা এই পশুগুলাকে সকালবেলা ভোরে মাঠে নিয়ে যাইতো। তারপর কি সন্ধ্যার সময় তারা কি করতো, সেই পশুগুলোকে আবার আহ, মানে সারাদিন কি করতো, মাঠে চড়িয়ে বেড়াইতো, ঘাস টাস খাইতো, সন্ধ্যাবেলা আবার কি করতো, নিয়ে আসতো। তো এভাবে করে আদিম তখন ওই যুগে এইভাবে করে পশুপালন করতো। তো একটা সময় সকালে তো অনেকগুলো, একটা পালে তো অনেকগুলো পশু পশু থাকতো। তো দেখা যেত যে সকালে যে পশুগুলো নিয়ে যাচ্ছে, বিকালবেলা বাড়িতে নিয়ে আসার সময় কিছুটা কম মনে হচ্ছে। ধরো তোমাদের এখানে ধর একটা ক্লাসরুমে যদি 100 জন শিক্ষার্থী থাকে, বা একটা সমাবেশ বা একটা কি কোনো একটা উৎসবের ভিতরে 100 জন কি থাকে, মানে লোকজন থাকে, সেখান থেকে যদি 50 জন কমে যায়, তাহলে কি চোখের দেখায় মনে হবে কি কম মনে হচ্ছে। গোনার প্রয়োজন নাই, এমনিই তো মনে হবে যে এখানে লোক সংখ্যা কমে গেছে, তাই না? আচ্ছা, তাহলে কি তারা বুঝতে পারতেছে যে এখানে আসলে কিছু সংখ্যক পশু কমে যাচ্ছে। আসলে কতগুলা পশু কমে যাচ্ছে তারা আসলে সেটা বুঝতে পারতেছে না, কারণ তখন তো তারা হিসাব নিকাশ বা সংখ্যার ধারণা তখন তাদের নাই। তখন তারা কি চিন্তা করলো, তারা সকালবেলা যখন পশুগুলোকে নিয়ে নিয়ে যায়, তখন তারা কি করলো, পাথর একটা করে পশু বের করে আর একটা করে পাথর কি করে আলাদা করে রাখে। তো এভাবে করে পাথর আলাদা করে রেখে পশুগুলো নিয়ে যায়। সন্ধ্যাবেলা আবার যখন নিয়ে আসে খামারে, কি করে, একটা করে পশু ঢুকায় আর পাথর একটা করে আলাদা করে। আলাদা করার পরে যদি কি হয়, পাথর থেকে যায়, বেশি উদ্বৃত্ত থেকে যায়, তার মানে কি পশু যে সকালে যে কটা পশু নিয়ে গেছে, বিকালে কি সে কটা আসে, বাসায় আসে নাই, তাই তো? তো এই যে এভাবে করে তারা মূলত আসলে কি একটা হিসাবের বা হিসাবের ধারণা পাইছে। তো তারপরে কেউ অনেকে কি করলো, তারা হাতের কর গুনে হিসাব রাখা শুরু করলো। বা অনেকে কি করে, মাটিতে দাগ টেনে হিসাব রাখা শুরু করলো। আমরা অনেকে কি মাটিতে দাগ টেনে খেলাধুলা খেলছি না? তো এরকম মাটিতে দাগ টেনে হিসাব করলো। আবার গাছের মধ্যে দাগ টেনে টেনে রাখতো। ঠিক আছে, অনেক গাছ দেখা যায় না যে ছোট থাকতে গাছের ভিতরে দাগ টানছে, বা একটা খোদাই করছে, গাছটা বড় হয়ে গেছে কিন্তু ওই দাগটা বা খোদাইটা এখনো রয়ে গেছে, তাই না? এরকম হয় কিন্তু, তোমরা কিন্তু দেখে থাকো। তো বিষয়টা হলো এরকম, এভাবে করে আদিম মানুষরা মূলত কি পাইলো, একটা হিসাব নিকাশের ধারণা পাইলো। এবং আমরা যে এখন যে হিসাব নিকাশটা করি, এত যে সংখ্যা 1 2 3 4 1 2 3 4 রোমান সংখ্যা চিনি, আমাদের আরবি হরফের আছে, তাই না? এত সংখ্যাগুলো কিন্তু এভাবে করে আস্তে আস্তে করে কি হয়েছে, বিকাশ হয়েছে, একবারে কিন্তু আসে নাই। তো এরপরে কি হয়েছে, প্রথম দিকে কম সংখ্যক বস্তু গুনতে হতো, কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক জিনিস হিসাবের প্রয়োজন দেখা দেয়। সেখান থেকেই কি নানা রকম প্রতীক, এই যে প্রতীক ও পদ্ধতির মাধ্যমে মানুষ গণনার আরো সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করে। তাহলে মানুষ গণনার সহজ এবং কার্যকর উপায় খুঁজে বের করে কিভাবে করে, প্রতীক এবং পদ্ধতির মাধ্যমে। কিসের মাধ্যমে? প্রতীক এবং পদ্ধতির মাধ্যমে। এটা দাগিয়ে রাখো তোমাদের বইয়ে। যেহেতু এই সংখ্যাগুলো গণনার প্রয়োজনে সৃষ্টি হয়েছিল, তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা বলা হয়। যেমন 1 2 3 4 5 6। দেখো এখানে একটা বক্স আছে, যে প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিল তাদেরকে গণনাকারী বা স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা বলা হয়। যেমন 1 2 3 4 5 6 ইত্যাদি। এবং এই প্রাকৃতিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যার ইংরেজি হলো ন্যাচারাল নাম্বার। কি নাম্বার? ন্যাচারাল নাম্বার। তাহলে তোমাদের যদি সংজ্ঞা আসে গণনাকারী সংখ্যা কাকে বলে বা প্রাকৃতিক সংখ্যা কাকে বলে, সেক্ষেত্রে এই সংখ্যাটাই ব্যবহার করবা। বাট স্বাভাবিক সংখ্যা যদি আসে, প্রথমে আমি যে সংখ্যাটা বলছি, যে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে, সেই সংখ্যাটা তোমরা ব্যবহার করবা। সকলে কি বুঝতে পেরেছো? আমাকে একটা রেসপন্স করতে হবে, তোমাদেরকে আনমিউট করার অপশন দেওয়া আছে, বাট তোমরা যখন রেসপন্স করার প্রয়োজন পড়বে, আনমিউট হয়ে রেসপন্স করে আবার মিউট হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আনমিউট হয়ে থাকা যাবে না অল টাইম। যখন রেসপন্স করার প্রয়োজন পড়বে শুধুমাত্র তখনই আনমিউট হয়ে রেসপন্স করবে, হ্যাঁ বা না, ঠিক আছে? আর যদি না বুঝে থাকো, প্রশ্ন করার প্রয়োজন পড়লে হ্যান্ড রাইজ করে রাখবা। আমি যখন আমার টপিক বোঝানো শেষ হবে, বোঝানো শেষ হলে তোমার প্রশ্নটা আমি নিব।
কেউ মাঝখানে কিন্তু কথা বলে উঠবে না, তাহলে ডিস্টার্ব হবে কিন্তু ক্লাসের। দেখো অঙ্কপাতন, পাটিগণিতে 10টি প্রতীক দ্বারা সব সংখ্যা প্রকাশ করা হয়। কয়টি প্রতীক দ্বারা? 10টি প্রতীক। এই প্রতীকগুলো কারা? 1 2 3 4 5 6 7 8 9 এবং 0। এগুলোকে অঙ্ক বলা হয়। কি বলা হয়? অঙ্ক। তাহলে আমরা অঙ্কের সংখ্যাটাকে আসলে অঙ্ককে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? আচ্ছা, তাহলে অঙ্ককে কিভাবে সংজ্ঞায়িত করা যায়? গণিতে ব্যবহৃত চিহ্ন বা প্রতীককে অঙ্ক বলে। কি বলবো আমরা? গণিতে ব্যবহৃত চিহ্ন বা প্রতীককে অঙ্ক বলে। তাহলে গণিতে ব্যবহৃত চিহ্ন বা প্রতীক কারা? 1 2 3 4 5 6 7 8 এরা। ঠিক আছে, তাহলে এগুলাকে কি বলা হয়? অঙ্ক বলা হয়। আবার এগুলা কি? সংখ্যা। এগুলা কি? সংখ্যা। কিভাবে সংখ্যা? যেমন আমি বললাম যে আমার কাছে কি এক তো একটা অঙ্ক, বাট আমি যখন বলবো আমার কাছে একটি পেন আছে, একটি কলম আছে, তখন সেটা কি হয়ে যাবে? এক হয়ে যাবে সংখ্যা। 5 হলো একটা অঙ্ক, আমি যখন বলবো আমার কাছে 5টি আম আছে, তখন 5 কি হয়ে যাবে? সংখ্যা। ঠিক আছে, তার মানে এই 1 0 থেকে 9 এই 10টাকে অঙ্ক বলা হবে, আবার কি সংখ্যাও বলা হবে। এরপরে তো 10 থেকে শুরু করে এগুলো তো অবশ্যই সংখ্যা, তাই না? তাহলে সংখ্যার সংখ্যাটা কি হবে? এক বা একাধিক অঙ্ক মিলে যা গঠিত হয় তাই সংখ্যা। এক বা একাধিক অঙ্ক মিলে, তাহলে একটা অঙ্ক মানে কি 0 থেকে 9, এই 10টা অঙ্ক যে কোনোটা দিয়ে সংখ্যা হইতে পারে। আবার কি 2 2 3, মানে যেমন কি 9 এর পরে 10, এটা কি এই 10 গঠন করতে কয়টা অঙ্ক লাগছে? 2টা, তাহলে এটা 2 অঙ্কের সংখ্যা। এরপর কি 10 থেকে 99 পর্যন্ত কি 2 অঙ্কের সংখ্যা হবে। এরপরে 100 থেকে 999 পর্যন্ত কয় অঙ্কের সংখ্যা হবে? 100 গঠন করতে কয়টা অঙ্ক লাগছে? 3টা, তাহলে 3 অঙ্কের সংখ্যা। ঠিক আছে, হ্যাঁ ফারদিন বলো। না সমস্যা নাই, আগে পরে লিখলে সমস্যা হবে না, তবে সিরিয়ালি লেখা ভালো। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই 0 থেকে 9, তাহলে এরা কয় অঙ্কের সংখ্যা? 1 অঙ্কের সংখ্যা। এই 10 থেকে 99 কয় অঙ্কের সংখ্যা? 2 অঙ্কের। 100 থেকে 999 কয় অঙ্কের? 3 অঙ্কের। এবার যখন আমি লিখবো 1000, তখন এটা কয় অঙ্ক হয়ে যাবে? 4 অঙ্কের সংখ্যা। কয় অঙ্কের সংখ্যা? 4 অঙ্কের সংখ্যা। আচ্ছা, তাহলে দেখো শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। এদের মধ্যে প্রথম 9টিকে সার্থক অঙ্ক এবং শেষেরটিকে শূন্য বলা হয়। প্রথম 9টা মানে 1 থেকে 9, এই 9টা অঙ্ককে কি অঙ্ক বলা হয়? সার্থক অঙ্ক বলা হয়, আর শেষটাকে শূন্য। এই শূন্য আবিষ্কারের একটা বিষয় আছে, যেমন ধরো যখন এই সংখ্যাগুলো আবিষ্কার হয়, তখন 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো আবিষ্কার করার পরে, মানে যারা আবিষ্কার করছে তারা আসলে এরপরে 9 এর পরে আসলে কি, তারা এই জিনিসটা আবিষ্কার করতে পারতেছিল না। তো তারা একসময় ভারতীয় গণিতবিদ আর্যভট্ট সে কি করলো? একটা সংখ্যা আবিষ্কার করলো, সেটা হলো শূন্য। তাহলে 1 থেকে 9 পর্যন্ত আবিষ্কার করছে, এরপর আবার কি করলো? শুরু থেকে শুরু করলো 10, এরকম, তাই না? 20, 10 এবার কি 11 12 13 14, তো এভাবে করে আসলে শূন্যটা আসলো। এখন এই যে শূন্যটা কি করলো? একের পরে বৈশা 10কে প্রকাশ করতে কি করছে? সাহায্য করছে। কি করছে? এই 10কে প্রকাশ করতে সাহায্য করছে, বা 20কে প্রকাশ করতে সাহায্য করছে। সেই জন্য শূন্যকে বলা হয় সাহায্যকারী অঙ্ক। কি অঙ্ক? সাহায্যকারী। এখন আমি এই শূন্যকে যদি একের আগে বসাই, তাহলে এখানে কি এই শূন্যের কোনো মান প্রকাশ পাবে? শূন্যের কি কোনো মান প্রকাশ পাবে? পাবে না, মানে শূন্যের মানের অভাব পড়ছে, সহজ কথা বলতে গেলে। সেই জন্য শূন্যকে অভাব জ্ঞাপক অঙ্ক বলা হয়। তাহলে এখানে শূন্য কি 10কে প্রকাশ করতে সাহায্য করছে বিধায় এটাকে সাহায্যকারী অঙ্ক বলা হয়। বা বাম পাশে লিখলে শূন্যের মানে অভাব পড়ে, মানে শূন্যের মানটা আসলে প্রকাশ পায় না, সেজন্য এটাকে অভাব জ্ঞাপক অঙ্ক বলা হয়। তাহলে শূন্যকে কি অঙ্ক বলা হয়? সাহায্যকারী অঙ্ক অথবা অভাব জ্ঞাপক অঙ্ক। বিষয়টা ক্লিয়ার সবাই? এখন শূন্য বাদে বাকি যে অঙ্কগুলো আছে, ধরো 91 বা 19, আমি আগে পরে যেখানেই বসাই না কেন তার মান প্রকাশ পাবে না? তার মান প্রকাশ পাবে। সেই জন্য এই 1 থেকে 9, এই 9টা অঙ্ককে বলা হয় সার্থক অঙ্ক। সবাই ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আমার মনে হয় ক্লিয়ার। এরপরে সংখ্যাগুলোর স্বকীয় বা নিজস্ব মান। যেমন 1 এর স্বকীয় মান বা 1 এর নিজস্ব মান কত? 1। 2 এর স্বকীয় মান 2, 3 এর স্বকীয় মান 3, বা 4 এর স্বকীয় মান 4। এরকম ধরো আমি লিখলাম 333। এখানে তোমরা তো পঞ্চম শ্রেণীতে স্থানীয় মান শিখছো। এই 3 এর স্থানীয় মান কত হবে? 3 একে 3। এই 3 এর স্থানীয় মান দশক, 3 10 30। এই 3 এর স্থানীয় মান শতক, 3 100 300, তাই না? তাহলে দেখো একই 3
যখন কি এককে আছে তার মান হলো 3, যখন দশকে আছে তার মান 30, যখন শতকে আছে তার মান কত 300। তাহলে এটা কি স্থানীয় মান, কি মান স্থানীয় মান। কিন্তু এর স্বকীয় মান কি বা নিজস্ব মান কি 3 এর স্বকীয় মান কত 3, সবগুলা 3 এর কি স্বকীয় মান 3। এখন পরীক্ষাতে প্রশ্ন আসে যে এই 3 এর স্থানীয় মান এবং স্বকীয় মানের পার্থক্য কত। পার্থক্য মানে কি, পার্থক্য মানে হলো বিয়োগ। তাহলে এই 3 এর স্থানীয় মান কত 300 আর 3 এর স্বকীয় মান কত 3, তাহলে বিয়োগ করলে কত আসবে 297। সবাই ক্লিয়ার বিষয়টা? তাহলে স্বকীয় মান বিষয়টা বুঝতে পেরেছো সবাই? স্বকীয় মান কি নিজের মান, নিজস্ব মান। ঠিক আছে, এরপরে খেয়াল করো, 9 অপেক্ষা বড় সব সংখ্যায় 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। 9 এর চেয়ে বড় যত সংখ্যাই থাকবে না কেন তাদেরকে আমরা কি করতে হবে, যেমন 10 দুইটা অঙ্ককে পাশাপাশি বসিয়ে লেখা লাগছে, 99 বা 98 দুইটা অঙ্ককে পাশাপাশি বসিয়ে লেখা লাগছে। তাহলে 9 থেকে বড় সকল অঙ্ককে সংখ্যাকে কি করা হয়, 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। এবার এই লাইনটা দাগাও, কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। পরীক্ষায় প্রশ্ন আসবে অঙ্কপাতন কাকে বলে। এই 98 একটা সংখ্যা, এই সংখ্যাকে আমরা কি করছি 9 এবং 8 দুইটা অঙ্ক দ্বারা লিখছি। তাহলে কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে কি বলে, অঙ্কপাতন বলা হয়। আর এই অঙ্কপাতনে 10টি প্রতীকী ব্যবহার করা হয়। তুমি যত বড় সংখ্যাই লেখো না কেন 0 থেকে 9 এই 10টা প্রতীকের বাইরে আর কোনো কি প্রতীক নেই। এই 10টা প্রতীক দিয়েই তুমি যত বড় সংখ্যা চাও লিখতে পারবা। এরপরে এই যে আমরা অঙ্ক উপাত্তনে মানে অঙ্কগুলো লিখতেছি এগুলো কি ভিত্তিক, 10 ভিত্তিক। যেমন আমরা কি বলি 10, এরপরে 1 10 1 11, 1 10 2 12 এরকম, এগুলো কি 10 ভিত্তিক। বা আমি যখন এটা হলো এককের ঘরে 2 1 কে 2, 10 একে কত হয়ে যায়, মানে একটু আগে 2 এককে 2, 10 একে 20, কয় গুণ বৃদ্ধি পাইলো 10 গুণ। এরপরে শতকে যায় হয়ে যাবে 200, তাহলে এই স্থান থেকে এই স্থানে কত গুণ বৃদ্ধি পাইছে 10 গুণ করে বাড়ে, তার মানে কি 10 ভিত্তিক। তাহলে 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা 10 গুণোত্তর রীতি বলা হয়। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে দশমিক বা 10 গুণোত্তর রীতি কাকে বলে, তখন কি লিখবা যে 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা 10 গুণোত্তর রীতি বলা হয়। এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে সরলরেখার ডান দিকের অঙ্কটি তার স্বকীয় মান প্রকাশ করে। দেখো এই যে 3 3 3 লিখছিলাম, এই যে ডান দিকের যে অঙ্কটা এটার কত, এটার স্থানীয় মান কত 3 1 কে 3, স্বকীয় মানও 3। তার মানে কয়েকটা অঙ্ক পাশাপাশি বসিয়ে একটা সংখ্যা যখন আমরা লিখবো সরলরেখার ডান দিকের যে অঙ্কটা আছে এই ডান দিকের অঙ্কটা কি মান প্রকাশ করবে, তার স্বকীয় মান। কি মান, স্বকীয়। এটা কিন্তু ছোট প্রশ্ন আসতে পারে, ডান দিকের মানটা স্বকীয় মান প্রকাশ করবে। এরপরে পরের পৃষ্ঠায় চলে আসো, এই যে যে জিনিসটা এগুলো আমরা আগেই পড়ে আসছি যে এক স্থান থেকে আরেক স্থানে গেলে কোন অঙ্ক এক এক স্থান থেকে করে বাম দিকে সরে গেলে তার মান 10 গুণ করে বৃদ্ধি পায়। এখন কোন সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তা কিসের উপর নির্ভর করে, অবস্থানের উপর নির্ভর করে। এটা কিন্তু 2 নম্বর পেজ পড়াচ্ছি আমরা। তাহলে কোন সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলো তার অবস্থানের উপর নির্ভর করে। এককে থাকলে এককের মান, দশকে থাকলে দশকের, শতকে থাকলে শতকে। এবার এখানে দাগাও, সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, স্থানীয় মান কাকে বলে। তখন কি লিখবা যে সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। আচ্ছা, এরপরে দেখো দেশীয় সংখ্যা পঠন নীতি। আমরা দেশীয় সংখ্যা পঠন নীতিতে আমাদের একক কয়টা, একক, দশক, শতক, এই যে হাজার অযুত, হাজারে 2 ঘর, লক্ষ নিযুত, লক্ষে 2 ঘর, এরপরে কোটি। তাহলে এই দেশীয় সংখ্যা বর্ণরীতিতে একক কয়টা, 8টা। কয়টা, 8টা। কি কি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। পরীক্ষার প্রশ্ন আসতে পারে দেশীয় সংখ্যা বর্ণরীতিতে একক কয়টি, তাহলে কি লিখবা 8টি। এখন এই দেশীয় সংখ্যা রীতিতে আমরা কি করি, প্রথমে কমা বসানোর ক্ষেত্রে একক, দশক, শতক, এখানে কমা, এবার হাজারের 2 ঘর, এরপর কমা, লক্ষর 2 ঘর, এরপরে কমা, তাই না? তাহলে এখান থেকে আমরা সংজ্ঞা দাঁড় করে দিতে পারি যে রীতিতে ডান দিক থেকে প্রথমে 3 অঙ্ক পর এরপরে 2 অঙ্ক পর কমা বসানো হয় তাকে দেশীয় সংখ্যা পঠন রীতি বলা হয়। তাহলে আমি কি বললাম, যে রীতিতে প্রথমে ডান দিক থেকে 3 অঙ্ক পর এরপরে 2 অঙ্ক পর পর কমা বসানো হয় তাকে দেশীয় সংখ্যা পঠন নীতি বলা হয়। এখন আমরা অঙ্কে লিখো, কথায় লিখো, এগুলো তো আমরা পড়ে আসছি। দেখো এখানে উদাহরণ 1 আছে যে কমা বসিয়ে কথায় লিখো।
তাহলে প্রথমে কি করতে হবে, কমা বসাইতে হবে। একক দশক শতক এখানে, তারপরে হাজারে 2 ঘর, লক্ষে 2 ঘর এরপরে। তাহলে কি হবে এখানে, 98,75,47,321। তাহলে আগে কমা বসাইতে হবে, তারপরে কি করতে হবে, লিখতে হবে। এরপরে উদাহরণ 2, অঙ্কে লিখো 7,05,90,007। তাহলে খেয়াল করো, প্রথমে আছে 7 কোটি, আমি লিখবো 7, কমা 5 লক্ষ। খেয়াল করো তো, কোটির পরে লক্ষে কয় ঘর থাকে, কোটির পরে এই যে এখানে কোটি, কোটির পরে লক্ষে কয় ঘর, এক ঘর, এক ঘর, 2 ঘর থাকবে। কোটির পরে লক্ষে কয় ঘর থাকবে বা কয় অঙ্ক থাকবে, 2 অঙ্ক। এবার লক্ষের পরে হাজারে কয় অঙ্ক, 2 অঙ্ক। হাজারের পরে আবার কয় অঙ্ক থাকবে, একক দশক শতক 3 অঙ্ক। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, কোটির পরে লক্ষে কয় অঙ্ক থাকবে, 2 অঙ্ক। লক্ষের পরে হাজারে কয় অঙ্ক, 2 অঙ্ক। হাজারের পরে কয় অঙ্ক থাকবে, 3 অঙ্ক থাকবে। তোমার যে সংখ্যাটা বলবে সেখানে যদি এই যে লক্ষে, ধরো কোটির পরে লক্ষে 2 অঙ্ক আছে, 2 অঙ্ক থাকবে, কিন্তু তোমার দিছে 5 লক্ষ, তাহলে 5 কি 2 অঙ্কের না 1 অঙ্কের, 5 হলো 1 অঙ্কের। তাহলে কি করতে হবে, 5-এর বাম পাশে একটা শূন্য দিতে হবে, আগে 0,5 লিখতে হবে। যদি বলতো 12 লক্ষ, 12 তো 2 অঙ্ক আছেই, তাহলে শূন্য দেওয়ার প্রয়োজন নাই। হাজারের ক্ষেত্রেও সেম, এই এরপর একক দশক শতকের ক্ষেত্রেও একই বিষয়। দেখো তাহলে এখানে কি হয়েছে, যে 7,05,00,000, কোটির পরে লক্ষে 2 ঘর, যেহেতু 5 হলো 1 অঙ্কের, সে 0,5। 90,000, এই যে লক্ষের পরে হাজারে 2 অঙ্ক, 90 তো 2 অঙ্কই আছে, তাহলে আর কিছু করতে হবে না। 90,007, 7 আবার কয় অঙ্ক, 1 অঙ্ক, কিন্তু এখানে হাজার পরে কয় অঙ্ক থাকবে, 3 অঙ্ক, সেজন্য 0,0,7। ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পেরেছো। আমরা এখন অনুশীলনীতে যাব। অনুশীলনীতে আমাদের আরেকটা জিনিস পড়ে নিই আমরা, আন্তর্জাতিক গণনা পদ্ধতি। এই জিনিসটা পড়ে আমরা তারপরে অনুশীলনী অঙ্কে যাব। অঙ্কে লিখো, কথাই লিখো। দেখো, আন্তর্জাতিক গণনা পদ্ধতি, এই পদ্ধতিতে একক থেকে বিলিয়ন পর্যন্ত স্থানগুলো নিচের নিয়মে করে সাজানো হয়। আন্তর্জাতিক পদ্ধতিতে এককগুলো হলো একক, দশক, শতক, এরপরে হাজার, হাজারে হলো 3 অঙ্ক। তাহলে এখানে একক, দশক, শতকে কয় অঙ্ক, 3 অঙ্ক। এবার হাজার, হাজারে কয় অঙ্ক, 3 অঙ্ক। এরপরে থাকবে মিলিয়ন, মিলিয়নে কয় অঙ্ক, 3 অঙ্ক। এবার বিলিয়ন, বিলিয়নেও 3 অঙ্ক থাকবে, বা বিলিয়নে যত থাকতে পারে আর কি, যেহেতু শেষ একক। তাহলে এখানে আমরা আন্তর্জাতিক গণনা পদ্ধতি যখন পড়বো, কয় অঙ্ক পর কমা বসাবো, এখানে একক, দশক, শতক 3 অঙ্ক পর কমা, এবার হাজারে কি 3 অঙ্কের পর কমা, মিলিয়নের 3 অঙ্কের পর কমা। তাহলে এটার সংখ্যাটা হলো এরকম, যে কোন সংখ্যা শুদ্ধভাবে ও সহজে পড়ার জন্য যে রীতিতে ডান দিক থেকে 3 অঙ্ক পর পর, কয় অঙ্ক পর পর, 3 অঙ্ক পর পর কমা বসানো হয়, তাকে আন্তর্জাতিক গণনা পদ্ধতি বলে। কি ক্লিয়ার বিষয়টা? তাহলে কি বলতেছিলাম, যে কোন সংখ্যা শুদ্ধভাবে ও সহজে পড়ার জন্য যে রীতিতে ডান দিক থেকে 3 অঙ্ক পর পর কমা বসানো হবে, তাকে আন্তর্জাতিক গণনা পদ্ধতি বলা হয়। এখন আমরা কি দেখি, আমি এখন এমনি ভালো মানে কথাই বলতেছি, সেটাকে অঙ্কে লিখবো। ধর আমি বললাম যে 7 বিলিয়ন, ঠিক আছে, লিখলাম। এবার আমি বললাম 5 মিলিয়ন, কয় মিলিয়ন, 5 মিলিয়ন। এখন বিলিয়নের পরে মিলিয়নে কয় অঙ্ক থাকবে, 3 অঙ্ক। কয় অঙ্ক থাকবে, 3 অঙ্ক। কিন্তু 5 মিলিয়ন, 5-এ কয় অঙ্ক, 1 অঙ্ক। তাহলে আমাকে কি করতে হবে, 2টা শূন্য দিতে হবে। কি করতে হবে, 2টা শূন্য। এবার আমি বললাম 72,000। এখন মিলিয়নের পরে হাজার আবার কয় অঙ্ক, 3 অঙ্ক, কিন্তু 72-এ কয় অঙ্ক আছে, 2 অঙ্ক। তাহলে আমাকে কি করতে হবে, বাম পাশে একটা শূন্য দিতে হবে আগে, 72,007। এখন এই হাজারের পরে আবার কি, একক, দশক, শতক 3 অঙ্ক, কিন্তু 7 তো 1 অঙ্ক। তাহলে কি করতে হবে, বামে 2টা শূন্য দিতে হবে। সবাই কি বুঝতে পেরেছো বিষয়টা? আচ্ছা, তাহলে আরেকটা আমরা একটু বলি। ধর আমি লিখলাম যে 50 মিলিয়ন, 50 মিলিয়ন। আচ্ছা, এখানে তো মিলিয়নই আমার শেষ একক, আমি তো বিলিয়ন বলি নাই। তাহলে কি এখানে 3 অঙ্ক লেখার দরকার আছে, না আমি শুধু 50ই লিখবো? এখানে কি আমার 3 অঙ্ক লেখার দরকার আছে?
যেহেতু মিলিয়নের শেষ একক, সেজন্য আমি কি 85 লিখবো, আমার 3 অঙ্ক করতে হবে না। এবার ধরো কি 3000, তাহলে কি হাজারে 3 অঙ্ক, যেহেতু 3 এক অঙ্ক, আমাকে দুইটা শূন্য দিতে হবে আগে। ধরো 532, 3532 হয়ে গেল, শেষ। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর ধর সম্পর্কটা আমরা আগামী দিন পড়ি। এখন আমরা অনুশীলনীতে আসি। দেখো অনুশীলনী 1.1 বলছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখো। প্রথমে আছে 20,070। তাহলে প্রথমে আমরা কি লিখবো? 20,000, 20 লিখে কমা দিলাম। এবার 70, হাজারের পরে কয় অঙ্ক? 3 অঙ্ক, একক দশক শতক। তাহলে 70 আছে কয় অঙ্ক? 2 অঙ্ক, তাহলে বামে একটা শূন্য দিতে হবে। এবার 30,008, 30,000 হাজারের পরে 3 অঙ্ক, এখানে কি 8 আছে, 8 হলে 1 অঙ্ক, তাহলে কি করতে হবে? দুইটা শূন্য দিতে হবে। এবারে 55,400, এই যে 55,400, 400 তো 3 অঙ্ক আছে, এখানে আর কিছু করতে হবে না। এবার ধরো গ নম্বরটা খেয়াল করো, 76,09,070। তাহলে 76 লক্ষ, লক্ষের পরে হাজারে কয় অঙ্ক? 2 অঙ্ক, কিন্তু এখানে কি 9,000 আছে, তাহলে কি দিতে হবে? 09। 70 হাজারের পরে কয় অঙ্ক? 3 অঙ্ক, সুতরাং আমাকে 70 আছে 2 অঙ্ক, আগে একটা শূন্য বসাইতে হবে। কি বসাইতে হবে? শূন্য। এবার 30,09,004, তাহলে 30,09,004, এখানে কি হাজারে কোনো অঙ্ক দিছে? দেয় নাই, কিন্তু হাজারে আমার কি করতে হবে? দুইটা শূন্য দিতে হবে, তারপরে 904, 3 অঙ্ক। ঠিক আছে, কোনোটা না থাকলে কি করতে হবে? তার জায়গাটা কিন্তু খালি রাখা যাবে না, তার জায়গায় শূন্য বসাইতে হবে প্রয়োজনে। এবারে 98,07,05,009, তাহলে 98,07,00,000, কোটির পরে লক্ষে কয় অঙ্ক? 2 অঙ্ক, তাহলে এখানে 7, 7 কি 1 অঙ্ক, তাহলে কি করতে হবে? 07। 5,000, লক্ষের পরে আবার কি হাজারে 2 অঙ্ক, কিন্তু এখানে শুধু 5 আছে, তাহলে লিখবো 05। এবারে 9, 9 কি 1 অঙ্ক, তাহলে এখানে 3 অঙ্ক হবে, তাহলে 009 হয়ে গেল। এবারে দেখো 102 কোটি, তাহলে 102 কোটি লিখলাম। 5,000, কোটির পরে কি সরাসরি হাজার না লক্ষ? লক্ষ, তাহলে লক্ষ নাই, তার মানে কি 2 শূন্য দিতে হবে। 5,000, হাজার আবার 1 অঙ্ক, মানে হাজার আবার 2 অঙ্ক, তাহলে এখানে 5,000 কি 1 অঙ্ক আছে, তাহলে 05। 708, 708 3 অঙ্কই। ঠিক আছে, এরপর আমরা দেখি 3,500 কোটি, তাহলে এই যে 3,500 লিখলাম। 85 লক্ষ, তাহলে 85 লক্ষ, লক্ষে 2 অঙ্ক আছে। 921, এখানে কিন্তু হাজার নাই, তাহলে হাজারে 2 অঙ্ক দিতে হবে, তারপর 921 লিখব। এবার দেখো 50 বিলিয়ন, এটা কি আন্তর্জাতিক পদ্ধতিতে আছে, বিলিয়ন যেহেতু, তাহলে 50 বিলিয়ন কি 50। এবার 301 মিলিয়ন, বিলিয়নের পরে মিলিয়নে 3 অঙ্ক, 301 কি 3 অঙ্কই হবে। এবার বলছে 538,000, এই যে 538 লিখলাম, তাহলে কি শেষ? আরো কিছু দিতে হবে? হাজারের পরে কি আছে? একক দশক শতক, তাহলে এখানে কি করতে হবে? 3টা শূন্য দিতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, এবার দেখো নিচের সংখ্যাগুলো কথায় লিখো। কথায় তো এগুলো খুব সহজেই তোমরা পারবা। দুই একটা আমি তারপর দেখিয়ে দিচ্ছি। ধর আমি এটা করি, প্রথমে কমা দিতে হবে। একক দশক শতক, হাজারে 2 অঙ্ক, তাহলে খাতায় ভাবে লিখবা, তারপর এখানে নিচে লিখবা যে কথায়। তাহলে এখানে কত হবে? 7,90,678, 7,90,678। ঠিক আছে, এরপর ধর আমি শেষের অঙ্কটা করি, এটা কমা দিব। একক দশক শতক, হাজারে 2 অঙ্ক, এবার লক্ষে 2 অঙ্ক, তাহলে কি হবে? 8,39,765 লিখবো কথায়, যে 8,39,765। ঠিক আছে, তো তোমরা অঙ্কে লিখো কথায় লিখে গেলে কিন্তু হেলা মনে করো না। ক্যারেক্টার ভর্তি পরীক্ষা কিন্তু অঙ্কে লিখো কথায় লিখো আসছে 2-1 বার। ঠিক আছে, তো এই যে অঙ্কে কথায় লিখতে যে আমরা কি এই যে বানানগুলো অনেক সময় ছোট ক্লাসে পড়ছি, এই যে বানানগুলো হয়তো আমরা মানে ভুলে যেয়ে থাকতে পারি। তাহলে এই বানানগুলো আমরা কি করব? ছোট ক্লাসের বইগুলো দেখে একটু দেখে নিব আর কি, 1 থেকে 100 পর্যন্ত। বুঝতে পারছো? একবার করে দেখে নিলেই তোমাদের আমার মনে চলে আসবে।
আচ্ছা, তাহলে এটা গেল। এরপরে 3 নম্বর অঙ্কটা খেয়াল করো। নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে, কি অঙ্ক আছে? সার্থক। সার্থক অঙ্ক কারা? 1 থেকে 9, 1 থেকে 9, 0 কিন্তু সার্থক অঙ্ক না। তাহলে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। তাহলে আমি যদি এই অঙ্কটা করি, 4203, দেখো তাহলে 3-এর গ। ধরো 3-এর গ, বিয়াল্লিশ শূন্য তিন। তাহলে তোমরা পঞ্চম শ্রেণীতে যখন পড়ছো তখন কি করছো? এভাবে করে দাগ টেনে করে স্থানীয় মান নির্ণয় করছো। বাট এখন যদি দাগ টেনে স্থানীয় মান নির্ণয় করো তাহলে শেষে যে বড় অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিন্তু জায়গা হবে না। সুতরাং আমি যেভাবে লিখি সেভাবে লিখবো। প্রথমে কি 3, 3-এর স্থানীয় মান 3 কি? 3 একক। 3 একক মানে কি? 3 গুণ 1 সমান 3। এরপরে শূন্যর তো স্থানীয় মান নির্ণয় করবো না, কারণ শূন্য কি সার্থক অঙ্ক না। তাহলে 2-এর স্থানীয় মান কত হবে? 2 কি? একক, দশক, শতক। 2 শতক মানে কি? 2 গুণ শতক মানে কি? 100 মানে 200। এবারে 4-এর স্থানীয় মান, 4-এর স্থানীয় মান কি? একক, দশক, শতক, হাজার। তাহলে 4000 সমান 4 গুণ 1000 সমান 4000। ঠিক আছে, তাহলে 3-এর গ নাম্বারটা গেল। এরপর আমরা এই যে চ নাম্বারটা করি। 25 3টা 0 9 7 0 9। 25 3টা 0 9 7 0 9। তার প্রথমে কি 9, 9-এর স্থানীয় মান কি হবে? 9 একক সমান 9 গুণ 1 মানে 9। এবার কে? 7, 7-এর স্থানীয় মান কি হবে? 7 একক, দশক, শতক। 7 শতক মানে কি? 7 গুণ 100 সমান 700। 7-এর পরে কি আছে? আবার 9, 9-এর স্থানীয় মান 9 কি হবে? একক, দশক, শতক, হাজার। 9000 9 গুণ কত হবে? 1000 সমান 9000। এরপরে কি আছে? 5, 5-এর স্থানীয় মান তোমরা সবাই খেয়াল করো মনোযোগ দিয়ে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 5-এ এসে কি হয়ে যাচ্ছে? কোটি মানে 25 কোটি। এখন এখানে কি আমি 25 একসাথে লিখতে পারবো? পারবো না, আমাকে শুধু 5ই লিখতে হবে। তাহলে এখানে এসে আমাদের কি করণীয় বা কি করবো বলো তো? কে কি বলতে পারবে? হ্যাঁ, কি করবো বলো? হ্যাঁ, তাহলে এখানে যখন আমাকে কুটির ঘরে এরকম 2টা 3টা 4টা 5টা থাকবে, তখন আমরা আবার শুরু থেকে শুরু করব, একক, দশক, শতক এরকম। তাহলে 5 কি হবে? 5 হলো একক কোটি। কি কোটি? এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 5 হলো কোটির প্রথম ঘর, তার মানে কি? একক কোটি। 5 একক কোটি। এখন 5 একক মানে কি? 5 একে 5 গুণ 1 কোটি। 1 কোটি মানে কি? 1 দিয়ে কয়টা শূন্য? 7টা। 1 2 3 4 5 6 7। তাহলে এখানে কি হবে? 5 একে 5 7টা শূন্য। এরপরে কি? 2-এর স্থানীয় মান কি হবে? 2 দশক কোটি। 2-এর স্থানীয় মান 2 দশক কোটি। এখন 2 দশক মানে কি? 2 দশক মানে হলো 20। 20 গুণ 1 কোটি, 1 দিয়ে 7টা শূন্য। তাহলে এখানে কি হবে? 20 একে 20 আর এই 7টা শূন্য। অনেকে আবার এখানে কি করে? 2 দশক কোটি লেখে এখানে 2 গুণ 1 দিয়ে 8টা শূন্য দেয়, এটা আবার হিসাব করে একটু ঝামেলা। 2 দশক মানে 20 গুণ 1 কোটি, শেষ। তাহলে এই গেল 2টা অঙ্ক করলাম। এবার আমরা একটু শেষের অঙ্কটা করি। এই যে 6 নাম্বার।
105,7,8,0,9 জ নম্বর, তাই না? 105,7,8,0,9। তারপর কি আছে? 2,3,0,0,4, 2,3,0,0,4। তাহলে প্রথমে লিখি 4 এর স্থানীয় মান। 4 এর স্থানীয় মান প্রথমে কি 4 একক। 4 একক মানে কি 4 গুণ 1 সমান 4। 4 এর পরে কি আছে 3। তাহলে 3 এর স্থানীয় মান 3 কি হবে? একক, দশক, শতক, হাজার। 3,000। হাজার মানে কি 3 গুণ 1000 সমান 3000। এবারে 2 এর স্থানীয় মান 2 কি হবে? একক, দশক, শতক, হাজার, অযুত। 2 অযুত। অযুত মানে কি হাজার অযুত। হাজার মানে 1000, অযুত মানে কত? 10,000। তাহলে 2 গুণ 10,000। তাহলে 2 একে 2, 4টা শূন্য। এরপরে কি 9। 9 এর স্থানীয় মান কি হবে? 9 কি অযুতের মানে কি লক্ষ। 9 লক্ষ। 9 গুণ 1 লক্ষ। 1 লক্ষ মানে কি 5টা শূন্য। 9 একে 9, 5টা শূন্য হবে। এবার 9 এর পরে কি আছে 8। খেয়াল করো তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই যে 8 থেকে কিন্তু কি শুরু হয়ে গেছে? কোটি শুরু হয়ে গেছে। তাহলে 8 কি হবে? একক কোটি। 7 হবে দশক কোটি। 5 হবে শতক কোটি। তারপরে হাজার কোটি, অযুত কোটি। ঠিক আছে? তাহলে 8 এর স্থানীয় মান 8 একক কোটি। 8 একক মানে কি 8 গুণ 1 কোটি মানে 1 দিয়ে 7টা শূন্য। তাহলে 8 একে 8, 7টা শূন্য। এবার 8 এর পরে কি আছে 7। 7 এর স্থানীয় মান 7 কি হবে? দশক কোটি। 7 দশক মানে কি 70 গুণ 1 কোটি। 1 দিয়ে 7টা শূন্য। তাহলে কি হবে? 70, একে 70 আর এখানে 7টা শূন্য দাও। 7 এর পরে কি 5। তাহলে 5 এর স্থানীয় মান কি 5 শতক কোটি। 5 শতক কোটি। 5, এই যে 5 শতক। 5 শতক মানে কি 500 গুণ 1 কোটি মানে কি 1 দিয়ে 7টা শূন্য। তাহলে 5 একে 5, এখানে 7টা শূন্য, এখানে 2টা, 9টা। এবারে 5 শতকের পরে কি 5 এর পরে কি আছে? শূন্য তো হবে না। শতক, হাজার, অযুত। 1 অযুত কোটি। তাহলে এরপরে কি লিখবো? 1 এর স্থানীয় মান 1 অযুত কোটি। 1 অযুত মানে কি হাজার অযুত। 1000, হাজারে হলো 1000, অযুতে কি 10,000। তাহলে 10,000। এই যে 10,000, 10 লিখে 3টে শূন্য গুণ 1 কোটি। 1 দিয়ে কয়টা শূন্য? 7টা। তাহলে এখানে 10,000 সাথে 1 গুণ করলে 10,000 আগে লেখো, আবার এখানে 7টা শূন্য। সবাই কি বুঝতে পেরেছো স্থানীয় মান? সবাই কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে তোমাদের আগামী দিনের বাড়ির কাজ থাকবে। হ্যাঁ, আয়শা সিদ্দিকা বলো। শুধু 5 লিখবা, তারপরে কি করবা? একসাথে লিখে দিলেই তো ভালো একবারে। লাইন বেশি হবে না? লাইন বেশি করার দরকার কি? তোমাকে তো কম সময়ে আনসার করতে হবে, তো লাইন বেশি করলে তো তোমার এই সময়টা নষ্ট হবে বেশি। তো লাইন তো বেশি করার দরকার নেই, তাই না? আচ্ছা, ঠিক আছে। তারপরে তোমার যেটা ভালো লাগে তুমি করো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে তোমাদের আজকে আমরা কি পড়ালাম?
আমরা প্রথম দুইটা পৃষ্ঠায় কিছু সংজ্ঞা পড়েছি, কিছু ছোট প্রশ্ন পড়েছি, সেগুলো পড়বা তোমরা। তারপর আমরা অনুশীলনীর 1 2 3 এই 3টা অঙ্ক শেষ করে ফেললাম। তাহলে 1 2 3 এর এই 3টা অঙ্কই তোমরা কি করবা, পারির কাজ হিসেবে করে ফেলবা। আর তোমাদের গণিতের জন্য কি লাগবে, নোট খাতা লাগবে। কারণ তুমি পরীক্ষার আগে যখন রিভিশন করবা তখন কিন্তু তোমার কি এই যে এখন যে রাফ করতেছো খাতায়, সেই খাতা কিন্তু খুঁজে পাবা না। তোমাকে একটা নোট খাতা রাখতে হবে, যেই নোট খাতা তুমি কি করবা, সব সময় তুমি নোট খাতা হিসেবে রাখবা এবং পরীক্ষার রিভিশনের সময় সেই খাতাটাই আসলে বের করে অঙ্কগুলো দেখে রিভিশন করবা। তো গণিতের জন্য তোমরা দুইটা নোট খাতা রাখবা, দুইটার খাতা কিনবা, 300 পৃষ্ঠার দুইটা খাতা কিনবা। তো সেখানে একটা খাতা থাকবে শুধু পাটিগণিত, আর একটা খাতা থাকবে বীজগণিত আর পরিসংখ্যান, মানে শেষের যে অধ্যায়টা আছে তথ্য উপাত্ত। জ্যামিতির জন্য নোট খাতার প্রয়োজন হবে না, জ্যামিতি বইয়ে করা আছে বা আমরা আমাদের যে শিটগুলো আছে সেখানে আমরা পাবো। বাট তোমরা পাটিগণিতের জন্য একটা নোট খাতা রাখবা, বীজগণিত এবং পরিসংখ্যানের জন্য একটা নোট খাতা, টোটাল দুইটা নোট খাতা এবং দুইটা হবে 300 পেজের। সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? নাই, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আগামী সপ্তাহে আবার শনিবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আনমিউট করে। সবাইকে স্বাগতম, সবাইকে স্বাগত জানাচ্ছি শাহিন ক্যাডেট কোচিং অনলাইন প্রোগ্রামে বাংলা ক্লাসে। ভালো আছো সবাই? তোমরা কি ভালো আছো? আচ্ছা, তো সবার সাথে একটু পরিচিত হই, যারা জয়েন করেছো তোমরা। আমি যার নাম বলবো সে একটু রেজ সেন্ড করবে, ওকে? হুম, ফারদিন আহমেদ। হুইজ ফারদিন আহমেদ? ক্যামেরা অন করতে হবে প্লাস রেজ সেন্ড করতে হবে। ফারদিন আহমেদ, আমি ক্যামেরা অফ দেখতে পাচ্ছি। হ্যাঁ, ফারদিন আহমেদ একটু রেজ সেন্ড করো। হ্যাঁ, ওকে। ফারদিন আহমেদ, হ্যাঁ দেখতে পেয়েছি তোমাকে। তারপর আব্দুল্লাহ হাসান মাহমুদ সাদ। আব্দুল্লাহ হাসান মাহমুদ সাদ, ওকে। নো, অফলাইন যাবে না এখন, সবার সাথে একটু দেখবো, কথা বলবো। তারপর হচ্ছে এটা কি, আরহাম ওয়াফিক। হু ইজ আরহাম ওয়াফিক? লেসন করেছেন? হুম, কই, এই যে, ওকে আরহাম। হ্যাঁ আরহাম, ভালো আছো? কোত্থেকে ক্লাস করছো তুমি? ওকে। মোহাম্মদ আদনান। মোহাম্মদ আদনান। মোহাম্মদ আদনান, ওকে। তারপর আছে হচ্ছে মোহাম্মদ আদনান, দুইজন নাকি? হ্যাঁ, মোহাম্মদ আদনান, মোহাম্মদ আদনান, দুইজন দেখতে পাচ্ছি। তোমার রোল কত যে রেজেন্ট করেছো? মোহাম্মদ আদনান, তুমি কোত্থেকে ক্লাস করছো? আচ্ছা। তারপর আব্দুল্লাহ শাফি। হু ইজ আব্দুল্লাহ শাফি? আব্দুল্লাহ শাফি, আব্দুল্লাহ শাফি, হ্যাঁ দেখতে পাচ্ছি না, খালি একটা ছবি দেখতে পাচ্ছি। তারপর আছে হচ্ছে আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকা। তারপর আছে হচ্ছে মোহাম্মদ আউসাফ ইসলাম নাকি? আর হচ্ছে মুনায়েম মেজবা, ওসমান, সামি, সিন্দিদ, শাকিম, তাওসিফ, ওকে। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সাথে আমাদের জার্নি শুরু হলো, আমাদের ক্যাডেট কোচিং ভর্তি যে প্রোগ্রামটা, ভর্তি পরীক্ষার জন্য আমরা যে কোচিংটা করব, সেই কোচিংয়ের আজকে ফার্স্ট বাংলা ক্লাস, ওকে। তো এখন তোমাদের সাথে পরিচিত হলাম, আমার পরিচয়টা দিয়ে দেই। আমার নাম হচ্ছে পারভিন আক্তার, তোমরা আশা করি জানো। ইনস্ট্রাক্টর ওখানে তো আমার নাম, ছবি, নাম্বার দেয়া আছে। আমার নাম পারভিন আক্তার, নাম্বার তোমরা পেয়ে যাবে, গেছো ইতোমধ্যে হয়তো। তারপর হচ্ছে এখন আমরা আসলে অনেক দিন ধরে একসাথে থাকবো, পড়ালেখা করব। তো প্রথমে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে আমরা মূলত 6-এ, তোমরা এখন যারা 6-এ উঠেছো, পড়ছো, আশা করি অনেকে বোর্ড বই পেয়ে গিয়েছো। তো এই 6-এ পড়ার সময় আমরা 6-এর বই থেকে মূলত ক্যাডেটের পরীক্ষায় প্রশ্নটা হবে, কেমন? তারপর কিছু অতিরিক্ত পড়া আমাদের পড়তে হবে, ওগুলো আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে পড়ে ফেলবো। তো এখন আমি তোমাদের
একটু এই যে কি কি সিলেবাস আমরা পড়বো আর কি, কেমন? আমরা এই ক্যাডেট কোচিং এর জন্য আমরা মূলত কি কি পড়বো এটা একটু হালকা দেখিয়ে দিচ্ছি, তারপর আমি চলে যাব হচ্ছে আমাদের আজকে আলোচনায়, ঠিক আছে? ওকে, তো আমাদের প্রথমেই দেখবে বোর্ড থেকে আমাদেরকে কয়টি বই দিয়েছে? দুটি বই দিয়েছি, কেমন? একটি হচ্ছে আমাদের সাহিত্য, ঠিক আছে, সাহিত্য বই, যেটা হচ্ছে 1 নাম্বার আমাদের দুইটা বই আছে, একটা হচ্ছে সাহিত্য যেটার নাম হচ্ছে চারুপাঠ, হ্যাঁ আমরা প্রথম পত্র যেটাকে বলি আর কি চারুপাঠ। আচ্ছা, আরেকটা বই আছে হচ্ছে এই চারুপাঠের সাথে আরেকটা দিয়েছে আনন্দ পাঠ, এটা আচ্ছা লিখি তারপরও এটা আমাদের যদিও লাগবে না, আনন্দ পাঠ। আর আরেকটা হচ্ছে কি ব্যাকরণ ও নির্মিতি। তোমরা কি এই বইগুলো পেয়েছো বাংলার জন্য? এই তিনটা বই বাংলার জন্য তোমাদের দেওয়া হয়েছে, তাই না? আচ্ছা, এর মধ্যে আমাদের ক্যাডেটে পর্ব আমরা হচ্ছে, ওকে তোমরা এখন লোয়ার হ্যান্ড করে ফেলো, সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, তো দেখো এই যে আনন্দ পাঠ বইটা, এটা কিন্তু আমাদের ক্যাডেটের জন্য দরকার নেই, এটা আমরা ক্যাডেটের জন্য পড়বো না, আমাদের স্কুলে পড়াবে, তোমাদের স্কুলে এটা পড়াবে, এখান থেকে বর্ণনামূলক প্রশ্ন আসবে, কেমন? আচ্ছা, তো তোমাদের এখন আমরা এই দুইটি বই, এই সাহিত্য চারুপাঠের আন্ডারে কি কি আছে? যেমন কবিতা আছে, এই বইতে কি আছে? কবিতা, গদ্য আছে, তাই না, মানে গল্প, আর আছে প্রবন্ধ আছে, কি আছে? প্রবন্ধ। এই এগুলো হচ্ছে আমাদের প্রথম চারুপাঠ বই থেকে আমরা পড়ে ফেলবো, কেমন? এবার আসো ব্যাকরণ ও নির্মিতি, এখানে আমরা কি কি পড়বো? এখানে আমাদের মূল বইয়ে যা যা আছে, 1 নম্বরে দেখো যে হচ্ছে ভাষা ও বাংলা ভাষা, ভাষা ও বাংলা ভাষা, এটা নিয়ে আমাদের একটা চ্যাপ্টার আছে। তারপরে 2 নম্বরে আছে ধ্বনিতত্ত্ব, হ্যাঁ অর্থাৎ আমাদের তোমার দ্বিতীয় পত্রে ব্যাকরণ নির্মিতি বইয়ে ধ্বনিতত্ত্ব আছে। তারপর 3 নম্বরে আছে রূপতত্ত্ব আছে, এটা সূচিপত্রে তোমরা এটা পেয়ে যাবে, রূপতত্ত্ব আছে। 4 নম্বরে আছে বাক্যতত্ত্ব, 4 নম্বরে কি আছে? বাক্যতত্ত্ব। এই সিলেবাসগুলো আমরা পড়বো। 5 নম্বরে পড়তে হবে হচ্ছে তোমার বাগর্থ পড়বো, 5 নম্বরে পড়বো বাগর্থ, এগুলো আমাদের মূল বইয়ের আন্ডারে আছে, কেমন? তারপর হচ্ছে বানান থাকবে, বানানের উপর আমরা বই থেকে পড়বো, এক্সট্রাও কিছু পড়তে হবে। তারপর 7 নম্বরে আছে হচ্ছে তোমার বিরাম চিহ্ন, বিরাম চিহ্ন, তারপরে হচ্ছে তোমার আছে অভিধান। 8 নম্বরে কি থাকবে? অভিধান, কেমন? এগুলো হচ্ছে আমাদের ব্যাকরণ অংশ। এই যে নির্মিতি বই থেকে আমরা এটা কি হিসেবে পড়বো? ব্যাকরণ অংশ, এগুলো ব্যাকরণ অংশ, ঠিক আছে? আচ্ছা, এই ব্যাকরণ অংশ পড়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আরেকটা থাকবে নির্মিতি অংশ। কি নির্মিতি অংশ? এটা আমাদের বইয়ে আছে, বই থেকে পড়বো আমরা, অনেক কিছু অতিরিক্ত পড়তে হবে এখানে আমাদের হচ্ছে অভিজ্ঞতার জন্য, শেখার জন্য। নির্মিতিতে আমাদের থাকবে অনুধাবন, এগুলো আমাদের বইয়ের মধ্যে আমরা সূচিতে দেখব। তারপরে আছে হচ্ছে 2 সারাংশ সারমর্ম, কি থাকবে? সারাংশ আর সারমর্ম থাকবে, হ্যাঁ এগুলো আমরা বইয়েরগুলোর সাথে সাথে অতিরিক্ত তোমাদের কিছু পড়াবো। তারপর 3 নাম্বার হচ্ছে ভাব সম্প্রসারণ, ভাব সম্প্রসারণ থাকবে। তারপর আর কি থাকবে? হচ্ছে পত্র লিখন থাকবে, পত্র চিঠিপত্র আর কি, হ্যাঁ পত্র লিখন, ওকে। তারপর আর থাকবে হচ্ছে অনুচ্ছেদ, অনুচ্ছেদ রচনা, কেমন? ইংরেজিতে আমরা যেটা প্যারাগ্রাফ বলি, বাংলায় সেটা হচ্ছে অনুচ্ছেদ, কেমন? অনুচ্ছেদ রচনা। তোমরা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ সবাই? ওকে, যদি কিছু না বুঝে থাকো রেজেন্ট করবে, প্রশ্ন করবে, হ্যাঁ যে ম্যাম এটা বুঝতে পারছি না, বা এটা একটু কাইন্ডলি আবার বলেন। হ্যাঁ, আবার হচ্ছে প্রবন্ধ রচনা, প্রবন্ধ রচনা। আচ্ছা, তো এগুলো হচ্ছে আমাদের ফ্রি হ্যান্ড লেখা, অর্থাৎ এগুলো আমরা নির্মিত অংশ নিজে নিজে লিখবো। তো নিজে নিজে লেখার জন্য তো আমাদের পড়তে হবে, তাই না? পড়ে আগে আমাদের শিখতে হবে, তারপর আমরা পরীক্ষায় নিজে নিজে এগুলো লিখতে পারবো ইনশাল্লাহ। তো তোমরা পঞ্চম শ্রেণীতে তো অনেক কিছু পড়েছো, তো 6 এগুলো একটু আস্তে আস্তে বিস্তৃত আকারে, যত উপরে উঠবে বিস্তৃত আকারে আমরা পড়বো। তাহলে দেখো, এই যে আমরা এখানে মূলত আগে মূল বই আমরা শেষ করব,
দুইটা পত্র, প্রথম আর দ্বিতীয় পত্রের মূল বইটা আমরা শেষ করে ফেলবো। এখন আসে হচ্ছে ক্যাডেট পরীক্ষায় আমার কত নাম্বারের পরীক্ষা দিতে হবে বাংলা। ক্যাডেট পরীক্ষায় আমার মোট নাম্বার হচ্ছে কত, তোমার মোট নাম্বার হচ্ছে 300 নাম্বারের একটা পরীক্ষা হবে। তার মধ্যে তোমার বাংলা থাকবে হচ্ছে 60 নাম্বার। কত? বাংলা পরীক্ষা হবে 60 নাম্বারে, কেমন? এর মধ্যে প্রথম দ্বিতীয় পত্র মিলে কিন্তু 60, ঠিক আছে? ধরো প্রথম পত্র থেকে তোমার যদি দেয় 25টা, আর বাকি থেকে দিবে, আর হচ্ছে 35টা দ্বিতীয় পত্র থেকে, অথবা একটু কম বেশি করতে পারে, এখানে 30 হলে এখানে 30টা দেয়, এইভাবে মানে বিভিন্নভাবে দিত। আর রিটেন যেটা লেখার, বর্ণনামূলক লেখার মধ্যে সর্বোচ্চ 10 নাম্বারের জন্য আমাদেরকে লিখতে দিবে। বেশিরভাগ ছোট ছোট এমসিকিউ থাকবে, শূন্যস্থান থাকবে, সত্য মিথ্যা থাকবে, তারপর ডান বাম মিলকরণ থাকবে, অনেক ভেরিয়েশন আমরা পড়বো, কেমন? আমরা যখন পড়বো সেগুলো। কিন্তু তোমাদের স্কুলে বহু নির্বাচনী থাকবে, আর কি থাকবে? সৃজনশীল থাকবে। ক্যাডেটে কিন্তু তোমার যে শুধু সৃজনশীল ক্যাডেটে আসে না, ওই ব্যাখ্যামূলক বা বর্ণনামূলক কিছু প্রশ্ন আসে। তাহলে এই বাংলা আমার কত নাম্বারের থাকবে? অনলি 60। এই 60-এর মধ্যে আমাকে পাস করার জন্য মিনিমাম একদম পাস করতে হলে আমাকে 24 মার্ক বা এই 24 মার্কস পেতে হবে। তো এটা পেলে আমরা উত্তীর্ণ হব বাংলায়। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে আমরা যত বেশি ভালো নাম্বার অর্জন করতে পারি সেজন্য, তাই না? ওকে, তো চলো এখন আজকে আমরা কি কি পড়বো, তোমরা পড়ার চার্ট দেখে ফেলেছো, পেয়ে গিয়েছো। দেখো আজকে আমার আলোচনা হচ্ছে, আজকে তারিখ হচ্ছে তোমার কত? 7 তারিখ, তাই না? 7/1/2025। তো আমাদের আজকে আলোচ্য হচ্ছে কি? বাংলা প্রথম পত্র গদ্য। আমরা আজকে পড়বো গদ্য, হ্যাঁ, গল্পটা আমরা আজকে পড়বো। এটা হচ্ছে সততার পুরস্কার গল্পের শব্দার্থ পড়বো। কি পড়বো? শব্দার্থ, পাঠের উদ্দেশ্য, আর কি পাঠের উদ্দেশ্য, তারপর হচ্ছে পাঠ পরিচিতি, তারপরে কি পড়বো? হ্যাঁ, ও থ্যাংক ইউ ভেরি মাচ। ওই যে অভ্যাসটা রয়ে গেছে তো এখনো। হ্যাঁ, 26। ওকে, তাহলে গদ্য শব্দার্থ প্লাস পাঠের উদ্দেশ্য, আর কি পড়বো আমরা? পাঠ পরিচিতি। এটা হচ্ছে আমরা আজকে আলোচনা করব। তারপর দেখবে তোমাদের স্টুডেন্ট ড্যাশবোর্ডে আমরা কিছু শীট আপলোড করে দিয়েছি। ওখানে এক নং যে শীটটা, 1 নং শীটটা হচ্ছে বাগধারা, কেমন? 1 নং শীটে তুমি পাবে বাগধারা। এই বাগধারা কি আমি আলোচনা করব। তারপর তোমাদের শিখতে হবে অর্থগুলো। এখানে আমাদের 1 থেকে সিরিয়াল দেওয়া আছে, 1 থেকে 20 পর্যন্ত আমরা মুখস্থ করব আর খাতায় লিখব। এটা SW করবে তোমরা সবাই, কেমন? এটা SW করতে হবে, ওকে? আচ্ছা, আর আরেকটা পড়া আছে অনুধাবন, ঠিক আছে? অনুধাবন কি, কিভাবে পড়তে হবে এটাও আলোচনা করে দিব। এটা আছে তোমাদের হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের 65 পৃষ্ঠা, 65 পৃষ্ঠার 1 নং। তো এটা কিভাবে পড়বে এটা আমি আলোচনা করার পর আমি তোমাদেরকে অ্যান্সারটা গ্রুপে দিয়ে দিব, কেমন? আমার ক্লাস পরে অ্যান্সারটা তোমাদেরকে আমি গ্রুপে দিয়ে দিব। অনুধাবনের এখন দিব কেন? কারণ তোমরা হয়তো এখনো অনেকে এটা নিজে লিখতে পারবে না, বা সহায়ক গ্রন্থ বা গাইড তোমরা এখনো পাওনি, সেজন্য উত্তরটা আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব। বুঝতে পেরেছো? তো চলো, সবাই খাতা কলম রেডি করে বসেছো তো আশা করি। তার সাথে তোমরা চারুপাঠ বইটা পাশে নাও। ম্যাম যখন পড়বো বোঝাবো, তোমরা সাথে সাথে বইয়ে ম্যাম যখন বলবে এটা ইম্পর্টেন্ট, এটা দাগাও, এটা করো, এটা করো, তোমরা সাথে সাথে আমার সাথে ওই কাজগুলো করবে, ওকে? আর কিছু যদি প্রশ্ন থাকে আমাকে অবশ্যই প্রশ্ন করবে, হ্যাঁ? চলো আমরা এখন আমাদের মূল পড়ায় চলে যাই, ঠিক আছে? আচ্ছা, ওকে, এই যে দেখতে পাচ্ছ এখানে কি আছে? চারুপাঠ ষষ্ঠ শ্রেণী। এই বইটা তোমাদের সবার কাছে আছে আশা করি। তো এটা হচ্ছে আমাদের এটা 25 সালের বইটা আমার ডাউনলোড আছে, আমি 26 সালেরটা ডাউনলোড করে নিব। তারপর হচ্ছে এখানে এই যে আমাদের সূচিপত্রটা একটু দেখো, সূচিপত্র, হ্যাঁ, সূচিপত্রে কি কি আছে? এই যে গদ্য আছে আর কবিতা আছে।
তারপর 9টা গদ্য, 9টা কবিতা, এগুলো আমরা শেষ করব ইনশাল্লাহ। আজকে আমাদের গল্প পড়বো না, আজকে গল্প নেই, আমরা গল্প আগামী ক্লাসে পড়বো। একটু আমরা মানে পড়াটা দেখো, পড়াটা একসাথে কিন্তু অনেক বেশি রাখিনি, অর্থাৎ আমাদের যে পড়াটুকু আছে তোমরা পড়লে সর্বোচ্চ 20 মিনিটের মধ্যে, কারো কারো আরো তাড়াতাড়িও হবে, অনেকে অল্প সময়ের মধ্যে আমরা শিখে ফেলতে পারবো, ঠিক আছে? তো এখন আমি তোমাদের এই সততার পুরস্কার গল্পে আমাদের কি কি পড়তে হবে এটা তো বলে দিয়েছি। আজকে আমাদের কি কি আছে? শব্দার্থের আলোচনা আছে, আরেকটা কি আছে? পাঠের উদ্দেশ্য আছে। কেমন? এখন তোমাদের পরীক্ষায় পাঠের উদ্দেশ্যটা অনেক গুরুত্বপূর্ণ। এটা এক কথায় প্রকাশেও আসে, আবার হচ্ছে সঠিক উত্তর হিসেবেও আসে। সেজন্য আমরা এটা খুব ভালো করে মুখস্থ করে ফেলবো এবং লিখবো। তো আসো আগে শব্দার্থগুলো আমরা দেখি। কেমন? তোমরা কি বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ? বোর্ড কি দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা, তার সাথে তোমাদের বইটা সাথে রাখো, হাতে কলম রাখো। কেমন? তো চলো আমরা একটু পড়ি কি লেখা আছে। এগুলো তোমরা এগুলো কিভাবে শিখতে হবে, যে প্রথমে একবার আমি সবগুলো একবার করে একবার রিডিং পড়ে নিব, তারপর আমি এটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, মুখস্থ করার জন্য একসাথে সবগুলা পড়বো না, একটাকে 4-5 বার করে পড়ে পড়ে মুখস্থ করে ফেলবো। কেমন? যে একবার যদি তুমি 10টা পড়ো, আবার 10টা পড়ো, আবার 10টা পড়ো, এভাবে মুখস্থ করতে সময় বেশি লাগবে। সেজন্য আবার কি হবে, এই যে এইভাবে একটা একটা পড়বো। যেমন প্রথমে কি লেখা আছে, কি লেখা আছে বলো তো? প্রথম শব্দটার নাম কি? হ্যাঁ, ধবল। এই ধবল অর্থ কি? সাদা, শ্বেত, বা হচ্ছে এক প্রকার চর্মরোগ। এই রোগে শরীরে চামড়া ও চুল সাদা হয়ে যায়। আচ্ছা, এখন তোমরা আমাকে প্রশ্ন করবে যে ম্যাম আমরা কি এখানে পুরোটাই শিখবো বা একটা কি শিখবো? হ্যাঁ, এখন এখানে তোমার দেখো, এখানে লেখা আছে শব্দার্থ ও টিকা। এই টিকা শব্দের অর্থ হচ্ছে কোনো শব্দকে বর্ণনা বা ব্যাখ্যা করে বলা বা লেখা। এখন দেখো, যখন ধবল শব্দের অর্থ তুমি এই সাদা শিখলে, ধরো একটা তুমি শিখেছো, কিন্তু তোমার পরীক্ষায় যে এমসিকিউ তো দিল যে সাদা শব্দের অর্থ কি, তখন সাদা ওই হচ্ছে সরি ধবল শব্দের অর্থ কি, সাদা না দিয়ে কি দিল? সাদা না দিয়ে দিল হচ্ছে শ্বেত, কালো। হ্যাঁ, তারপর হচ্ছে ধরো অন্য 3টা ভুল উত্তর দিল। এখন তুমি তো পড়েছিলে শুধু সাদা, শ্বেতটা তো পড়ো নাই। অথবা পরীক্ষা আসতে পারে ধবল এটা কি, তখন তোমাকে পুরোটা লিখতে হবে। এটা এক ধরনের চর্মরোগ, এতে করে কি হয় হচ্ছে শরীরের চামড়া ও চুল সাদা হয়ে যায়। সেজন্য আমাদের ক্যাডেটের জন্য এই যে ছোটখাটো মানে যা আছে সব শিখতে হবে। কেমন? তো এটা তোমাদের কঠিন মনে হবে প্রথমে একটু, যে এতগুলো কিভাবে পড়বো, কিন্তু দেখো যে আমরা অল্প যে পড়াটা দিব এটা তুমি যদি শিখে ফেলো তাহলে আমাদের খুব মানে আর কঠিন মনে হবে না। আর তোমাদের স্কুলে যখন আমরা স্কুলের একটু মনে হয় আগে আগে আমাদের পড়াটা এগিয়ে থাকবে, আর তোমরা যখন স্কুলের সাথে পড়বে তখন তোমাদের কাছে এটা অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা একটু দেখি। ধবল অর্থ কি? সাদা, শ্বেত, এক প্রকার চর্মরোগ। এই রোগে কি হয়? শরীরের চামড়া ও চুল সাদা হয়ে যায়। আচ্ছা, গাভীন শব্দের অর্থ কি আছে? গর্ভধারণ করেছে এমন। আচ্ছা, অনেকে ক্যামেরা অফ করে রেখেছো, যাদের মানে ক্যামেরাগুলো অন করলে খুবই ভালো হয়, তোমাদেরকে দেখলে আমাদের সুবিধা। তারপর হচ্ছে তোমাদের বিশেষ কোনো অসুবিধা না থাকলে আমি সবাইকে বলবো তোমরা একটু ক্যামেরা অন করে ক্লাস করো, ঠিক আছে? আর যদি কারো বিশেষ সমস্যা থাকে রেজেন্ট করো যে ম্যাম আমার এই প্রবলেম আছে, একটু কাইন্ডলি আমি অফ করে আমি সেটা বলবো ওকে। হ্যাঁ, যদি কোনো বিশেষ সমস্যা না থাকে আমরা চেষ্টা করব সবসময় ক্যামেরা অন করে ক্লাস করতে। আচ্ছা, তারপর আসো দেখো, গর্ভধারণ করেছে এমন বা গাভীন গরু। এই শব্দটা আমাদের গ্রাম দেশে বেশি ব্যবহার হয়, তাই না? গাভীন গরু। আচ্ছা, আমের শব্দের অর্থ, এটা একটা বিদেশি শব্দ, এটার অর্থ হচ্ছে ধনী বা ধনবান। সর্বাঙ্গে, সর্বাঙ্গে শব্দের অর্থ হচ্ছে সারা শরীরের সমস্ত দেহে। কিন্তু এই শব্দটা কিভাবে গঠিত হয়েছে? এটা হয়েছে তোমার এই যে সর্ব, এটাও পরীক্ষায় আসতে পারে, সর্বযোগ অঙ্গ। হ্যাঁ, এই অঙ্গটা মিলে এটা শব্দটা হয় সর্বাঙ্গ। এটা কি হয়? সর্বাঙ্গ। আচ্ছা, এই সর্বাঙ্গের সাথে অতিরিক্ত একটা এ যুক্ত হয়ে, হ্যাঁ, কি হয়েছে? একটা নতুন একটা শব্দ এর সাথে এ বিভক্তি যুক্ত হয়ে এটা পদ হয়ে গেছে সর্বাঙ্গে। এভাবে, অর্থাৎ গঠনটা আমার মনে রাখতে হবে।
আচ্ছা, কসম, আমরা কথায় কথায় বলি না, এটার কসম সেটার কসম, এই কসম মানে হচ্ছে শপথ করা বা দিব্যি করা। হ্যাঁ, আচ্ছা, স্বর্গীয় দূত অর্থ আল্লাহর বার্তা বাহক, বা আল্লাহর পক্ষ থেকে যারা বার্তা নিয়ে আসে তাদেরকে বলা হয় কি স্বর্গীয় দূত বা আল্লাহর বার্তা বাহক, বা আরেকটা আছে কি সংবাদ বাহক। তারপর আসো হচ্ছে আহ নূর। নূর অর্থ কি বলো? জ্যোতি বা আলো। জ্যোতি, আলো। জ্যোতি বানানটা একটু ভালো করে আমরা পরীক্ষায় লিখবো। শব্দার্থ পড়ার সময়, যে কোনো পড়ার সময় আমরা বানানের দিকে খেয়াল রাখবো। দেখো ম্যাম পড়ছি তার সাথে সাথে আবার লিখছি, তোমরাও কি করবে পড়ার সময় এই কঠিন যেগুলো একটু বানান মনে হবে পাশে লিখতে থাকবে। কেমন? পড়ার সময় অবশ্যই খাতা পাশে রাখবে, যে বানানটা তোমার কাছে নতুন, যে বানানটা তোমার জন্য কঠিন মনে হচ্ছে সেটা একবার তুমি লিখো, তাহলে দেখো কঠিন বানান আর কঠিন থাকবে না। তাহলে জ্যোতি আর হচ্ছে আলো। পুঁজি শব্দের অর্থ কি সম্বল মূলধন, আর কি পুঁজি সম্বল আর মূলধন। দোহাই, আমরা বলি না দোহাই লাগে, ঠিক আছে, এই শব্দ কি তোমরা শুনেছো যে দোহাই লাগে এটা করো না? অনেকে বলে এই কথাটা। এই দোহাই মানে হচ্ছে শপথ বা কসম। তাহলে দেখো এই যে কসম আর দোহাই, ঠিক আছে, এই দুটি শব্দের অর্থ অভিন্ন। এই দুটি শব্দের অর্থ কি অভিন্ন বা অর্থ একই। এই প্রশ্নটা কিন্তু ক্যাডেট পরীক্ষায় এসেছিল যে এটা কি সত্য না মিথ্যা বলো, যে এই দুইটা শব্দ, যে দোহাই আর কসম, এই দুটি শব্দের অর্থ অভিন্ন। এখন অভিন্ন মানে কি, মানে একই অর্থ বহন করে বা ভিন্ন নয় এমন, তাহলে এটা হচ্ছে সত্য ছিল। আচ্ছা, সম্বল শব্দের অর্থ কি পাথেয় বা পুঁজি। পাথেয় বা পুঁজি। বেজার শব্দের অর্থ অখুশি অসন্তুষ্ট। অখুশি অসন্তুষ্ট। আচ্ছা, এখন তো ম্যাম তোমাদের পড়িয়ে দিলাম, এখন মুখস্থ করাটা করতে হবে কিভাবে, আমি নেক্সট ক্লাস থেকে চেষ্টা করব বেশ কিছু পর আমরা ক্লাসে মুখস্থ করে ফেলবো। আমি বোঝানোর পর তোমাদেরকে মুখস্থ করার জন্য টাইম দিব। কেমন? এখন এটা পড়তে হবে আমার এভাবে যে আমি যখন মুখস্থ করতে বসেছি তখন আমি পড়বো ধবলথ সাদা শ্বেত, ধবলথ সাদা শ্বেত। তখন আস্তে আস্তে পড়বো না, তখন আমার মুখের গতিটা কি বাড়াতে হবে, তাই না? কারণ হচ্ছে আমার খুব দ্রুত পড়তে হবে। সাদা শ্বেত এক প্রকার চর্ম, এই রোগে শরীরে চামড়া ও চুল সাদা হয়ে যায়, এটাতে 4-5 বার পড়বো। এটা শেখার পর এটা ধরবো, এটা শেখা হয়ে গেলে দুইটা আবার পড়বো, আবার এটা পড়বো, আবার তিনটাই পড়বো। কেমন? অর্থাৎ একটা নতুন শিখে আবার পূর্বের পড়াটা একবার করে পড়ে পড়ে আমি এগুলা শেষ করে ফেলবো। ওকে, এবার আসা হচ্ছে আরেকটা জিনিস আছে আমাদের, কি সেটা? সেটা হচ্ছে পাঠের উদ্দেশ্য। পাঠের উদ্দেশ্য, পাঠের উদ্দেশ্য কি আছে? সততা, পরোপকার ও নৈতিক মূল্যবোধ অর্জন। এটা তোমাদের বইয়ে আছে হচ্ছে সততা, কৃতজ্ঞতাবোধ। এখানে পরোপকার শব্দটা চেঞ্জ করে দিয়েছে এই বছরের বইয়ে। কেমন? এখানে তোমাদের কি আছে? সততা, কৃতজ্ঞতাবোধ। হ্যাঁ, কৃতজ্ঞতাবোধ, তাই না? তোমাদের বই এটাই আছে তো? এটা আছে? হ্যাঁ, সততা, কৃতজ্ঞতাবোধ, পরোপকার ও নৈতিক মূল্যবোধ। আচ্ছা, কৃতজ্ঞতাবোধের পরে আবার পরোপকারটা আছে। পরোপকার, পরোপকার ও নৈতিক মূল্যবোধ অর্জন। এটা একদম ঠিক বইয়ে যেভাবে আছে ওভাবে আমাদের শিখতে হবে। কেমন? যদি কেউ মনে করো যে না আমি নিজের মতো করে একটু লিখি, নিজের মতো করে আমরা লিখবো না। যতক্ষণ না আমার এটা হুবহু মনে আছে আমি নিজের মতো করে লিখবো না, একদম আমার এখানে বইতে যেভাবে লাইনটা দেওয়া আছে ওভাবেই পড়বো। দেখে একটু তোমরা দুইবার বলো তো ম্যামের সাথে, সততা, কৃতজ্ঞতা বোধ, পরোপকার ও নৈতিক মূল্যবোধ অর্জন। পরোপকার ও নৈতিক মূল্যবোধ অর্জন। সততা, কয়টা কয়টা এখানে গুণাবলী এসেছে দেখো, সততা, কৃতজ্ঞতাবোধ, পরোপকার ও নৈতিক মূল্যবোধ অর্জন। এখানে 4টা বিশেষণের কথা বলা হয়েছে, 4টা গুণ থাকতে হবে। হ্যাঁ, সততা, কৃতজ্ঞতাবোধ, পরোপকার ও নৈতিক মূল্যবোধ অর্জন। তাহলে এটা আমাদের মুখস্থ হয়ে গেল, তাই না? এখন আমার কাজ হচ্ছে এটা লেখা, মুখস্থ করে আমি লিখবো। যত লিখবো তত আমার ভালো মনে থাকবে। এরপর আসলে আমরা পাঠ পরিচিতি পড়ি। পাঠ পরিচিতিটা আসলে হচ্ছে আমাদের গল্প সম্পর্কে একটা ধারণা দেয়, গল্পের মূল ভাবের মতো এটা এখানে লেখা হয়।
এই যে পাঠ পরিচিতি, এখানে কি লেখা আছে একটু দেখি। সাধুরীতিতে রচিত এই গল্পে হাদিসের কাহিনী বর্ণিত হয়েছে। এখানে দেখো এই যে সাধুরীতি, এটা কি? এটা লেখার একটা রীতি। বাংলা ভাষা লেখার দুটো রীতি আছে, একটি হচ্ছে সাধু আর একটি হচ্ছে চলিত। তোমরা পঞ্চম শ্রেণীতে পড়েছো না, ক্রিয়াপদের চলিত রূপ সাধু রূপ। হ্যাঁ, যেমন করছি, করছি এটা চলিত রূপ, আর এটা সাধু রূপ কি হবে? করিতেছি, তাই না? পড়ি বা পড়িতেছি, পড়ছি, পড়ছি লেখি, পড়ছি এটা কি হবে? পড়িতেছি। এই যে ক্রিয়াপদ, ক্রিয়াপদগুলো যখন দীর্ঘ হয়, সর্বনাম পদগুলো দীর্ঘ হয়, অব্যয় পদগুলো দীর্ঘ হয়, তৎসম শব্দ ব্যবহার করা হয়, সেগুলোকে আমরা বলি সাধুরীতি। কেমন? তো দেখো, সাধুরীতি হচ্ছে একটা লেখার রীতি। এখন তোমার পরীক্ষায় আসবে, এখান থেকে দেখো ম্যাম বলে দিচ্ছি কোনটা পরীক্ষায় আসবে, যে এই সততার পুরস্কার গল্পটি কোন রীতিতে রচিত। এটা সাধুরীতিতে রচিত, সবাই বইয়ে একটু দাগ দিয়ে নাও। তারপর হচ্ছে এই গল্পে হাদিসের কাহিনী বর্ণিত হয়েছে। তোমরা তো এখানে পরীক্ষা আসবে, এই গল্পে কিসের কাহিনী বর্ণিত হয়েছে? উত্তর হবে হাদিসের কাহিনী। আচ্ছা, এই গল্পের মূল বাণী হচ্ছে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎ লোককে যথাযথ পুরস্কার দেন। তাহলে দেখো, পরীক্ষায় যদি আসে এই গল্পের মূল বাণী কি, দেখো প্রশ্নটা খেয়াল রাখতে হবে। এই গল্পের মূল বাণী হচ্ছে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎ লোককে যথাযথ পুরস্কার দেন। এটা একদম ঠিকঠাক লিখতে হবে। পাঠের উদ্দেশ্য আর গল্পের মূল বাণী কিন্তু এক না। অনেকে এটা ভুল করে, অনেকে মূল বাণীটাকে কি করে, ওই যে পাঠের উদ্দেশ্য লিখে দেয়, বুঝতে পারে না। আমি তোমাদের আগেই সতর্ক করে দিচ্ছি, পাঠের উদ্দেশ্য আলাদা, এই গল্পের মূল বাণীটা আলাদা। আরব দেশে 3 জন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠান। এদের একজন ধবল রোগী, একজন টাকওয়ালা এবং আরেকজন অন্ধ। ঠিক আছে? তারপর কি হচ্ছে দেখো, ফেরেশতার অনুগ্রহে এই 3 জনেরই শারীরিক ত্রুটি দূর হলো। 3 জনের সুন্দর, সুস্থ, স্বাভাবিক মানুষের চেহারা পেল। শুধু তাই নয়, ফেরেশতার কৃপায় প্রথম জন কি পেয়েছে? একটি উট থেকে বহু উটের, দ্বিতীয় জন একটি গাভী থেকে বহু গাভীর, এবং তৃতীয় জন একটি ছাগল থেকে বহু ছাগলের মালিক হয়ে গেল। কিছুদিন পরে এদের পরীক্ষা করার জন্য ফেরেশতা গরিব বিদেশির ছদ্মবেশে, কিসের ছদ্মবেশে? বিদেশির, গরিব বিদেশির ছদ্মবেশে এদের কাছে হাজির হলেন। তিনি এক একজনের কাছে গিয়ে তাদের আগে দুরবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে কিছু সাহায্য করতে বললেন। প্রথম দুজন তাদের আগের অবস্থার কথা অস্বীকার করে ছদ্মবেশী ফেরেশতাকে খালি হাতে বিদায় দিল। অন্যদিকে তৃতীয় জন নির্দ্বিধায় ফেরেশতার ইচ্ছে মতো সবকিছু দিতে রাজি হলো। আল্লাহ তার উপর খুশি হলেন এবং তার সম্পদ তারই রয়ে গেল। প্রথম দুজনের উপর আল্লাহ অসন্তুষ্ট হলেন এবং তাদের অবস্থা আগের মতো হয়ে গেল। অকৃতজ্ঞরা তাদের অকৃতজ্ঞতার উপযুক্ত ফল পেল। এটা আমরা সংক্ষেপে একদম পড়ে 2-3 বার ভালো করে রিডিং পড়ে মনে রাখবো। আর এখানকার যে তথ্যগুলা, এই তথ্যগুলো আমাদের মনে রাখতে হবে, এখান থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে? এবার আসো হচ্ছে, আমি তোমাদেরকে চলে যাই আমাদের বাগধারাগুলো। জাস্ট এটা আমি তো পড়িয়ে দেখিয়ে দিব যে কোথায় আমরা এটা পাবো। হ্যাঁ, ওকে, শীটের মধ্যে না, কোথায় এই যে তোমাদের দেখো বাগধারার 1 নং শীটটা তোমাদের ড্যাশবোর্ডে দেওয়া আছে, শীট নং 1। এই যে বাগধারাটা কি, একটু এটা আমরা পড়বো। বাগধারাটা কি জিনিস? একাধিক নির্দিষ্ট পদ বাক্যে ব্যবহৃত হয়ে সাধারণ অর্থের বাইরে বিশিষ্ট অর্থ প্রকাশ করে। অর্থাৎ কোন শব্দ আমাদের অভিধানে যে অর্থ লেখা আছে, কখনো কখনো অনেক সময় আমরা কি করি, এই শব্দটাকে অন্য অর্থে প্রকাশ করি বা অন্য অর্থে লিখি। এই পদগুলোকে বাগধারা বলে। যেমন বাগধারার ভাষার সৌন্দর্য সৃষ্টি করে। আর বাগধারা কি করে? ভাষার সৌন্দর্য সৃষ্টি করে, বক্তব্য আকর্ষণীয় করে, কথায় শ্রুতি মাধুর্য দান করে। তাই সব ভাষাতেই বাগধারা বিশেষ গুরুত্ব আছে। তাহলে আমরা এই যে এখানে রিডিংটা আছে, এটা একটু আমরা পড়ে নিব। কেমন? যে বাগধারা কি, বাগধারা মানে অর্থ কি, এটা আমরা কি করে বাগধারার কাজ কি, এটা আমরা পড়ে নেব। আচ্ছা, এখানে আমি তোমাদের দিয়েছি মোট
20টা। কয়টি? 20টি। কিভাবে পড়বে? এটা হচ্ছে তোমার এদিকের ইয়াটা তোমার বাগধারা, আর এখানে বাগধারার অর্থ দেওয়া আছে। যেমন আমরা বলি অক্ষরে অক্ষরে, আমরা অনেক সময় দেখছো আমার কথা কিন্তু অক্ষরে অক্ষরে ফলে গেছে বা মিলে গেছে। এই অক্ষর মানে তো আসলে হচ্ছে কথার টুকরো অংশ, কিন্তু এখানে বলছে হচ্ছে সম্পূর্ণভাবে। আর দেখো অ আ ক খ এগুলো হচ্ছে বর্ণ, কিন্তু আমরা এটাকে বলছি প্রাথমিক জ্ঞান। তাহলে দেখো এগুলোর যে অর্থটা আমরা সাধারণ অর্থে ব্যবহার করি, এটা বিশেষ অর্থ বহন করে। অকাল কুষ্মাণ্ড, অকাল কুষ্মাণ্ড এখানে মূর্ধন্য ষ হবে। অকাল কুষ্মাণ্ড হচ্ছে অপদার্থ। হ্যাঁ, তাহলে এখানে আমরা কয়টা শিখবো? 20টা। 20টা বাগধারা অর্থ সহ বানান সহ আমরা ইনশাল্লাহ ভালো করে শিখে নেব। কেমন? ওকে, আমি কালকে নেক্সট ক্লাসে তোমাদের সাথে যখন দেখা হবে বাগধারা থেকে কিছু সিটি নিব, তারপরে ওই যে হচ্ছে শব্দার্থ, পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি, এখান থেকে 10 নাম্বারের একটা এখানে আমি প্রশ্ন দিব, তোমাদের লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমাদের যে অনুধাবনটা আছে, অনুধাবনটাতে আমরা যদি যেতে চাই, হ্যাঁ, অনুধাবন একটু দেখি। অনুধাবন হচ্ছে আমাদের বাংলা দ্বিতীয় পত্র, এটার 65 পৃষ্ঠা আমরা পাবো। কয় পৃষ্ঠায়? 65 পৃষ্ঠায়। দেখো এটার উত্তরগুলো আমি তোমাদের দিয়ে দিব। হ্যাঁ, অনুধাবন মানে তুমি কিছু পড়ে কি বুঝতে পেরেছো। তুমি কোনো একটা অনুচ্ছেদ বা কোনো একটা কবিতা যাই পড়ো, পড়ে তুমি কি বুঝতে পারলে, এটাই হচ্ছে অনুধাবন। আচ্ছা, এই যে এখানে আবু করে এটা একটু ইতে দিয়ে দিও, আমার ইয়াতে আছে, মোবাইলে আছে, আমি তোমাকে দেই, তুমি ওদের গ্রুপে একটু দিয়ে দিও উত্তরগুলো। হ্যাঁ, এই যে আমি দিই এখনই, তুমি একটু ই করে দাও। এই যে এটা, এই উত্তরটা একটু দিয়ে দিবা। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো আমাদের এই যে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের দেখো 65 পৃষ্ঠায় দেখতে পাবে যে অনুধাবন। অনুধাবনটা কি এখানে লেখা আছে দেখো, কোনো বিষয় পাঠ করে তার মূল ভাব বুঝতে পারার ক্ষমতাকে অনুধাবন দক্ষতা বলে। এটা একটু শিখে নিবে। কেমন? যার অনুধাবন দক্ষতা যত বেশি, সে একটি বিষয় তত দ্রুত বুঝতে পারে। হ্যাঁ, অনুধাবন ক্ষমতা যে কোনো বিষয়কে ভালোভাবে বুঝতে বা আয়ত্ত করতে সাহায্য করে। কোনো বিষয় না বুঝে মুখস্থ করলে তা বেশি দিন মনে থাকে না, বিষয়টি বুঝে চর্চা করলে তা স্থায়ী হয়। এভাবে বোঝা ও লেখার চর্চা করাই হলো অনুধাবন। তাহলে অনুধাবন দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত চর্চা করতে হয়। কি করতে হয়? প্র্যাকটিস বা অনুশীলন করতে হয়। বিষয়টি পূর্ণভাবে বোঝার জন্য, পূর্ণাঙ্গভাবে বোঝার জন্য শব্দের অর্থ, বাক্য এবং বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। অর্থাৎ তুমি কোনো একটা অনুচ্ছেদ, কবিতা যাই পড়ো না কেন, তোমাকে বুঝে পড়তে হবে। বুঝে পড়লে কি হবে? তোমার সুবিধা হবে, অর্থাৎ তোমার মনে রাখা সহজ হবে। ঠিক আছে? এখন দেখো এই যে এখানে একটা অনুচ্ছেদ আছে, বলেছে এটা পড়তে হবে, এটা পড়ে এখানে 5টা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর তোমার নিজেকে উত্তর লিখতে হবে। তো যাই হোক, এখন এই যে দিনের বেলা শোনা, এটা তোমাদের মূল বইয়ে চারুপাঠে একটা গল্প আছে, আকাশ গল্প। কেমন? একটা বৈজ্ঞানিক কল্প কাহিনী আছে, ওটার মধ্যে এই অনুচ্ছেদটা আছে। এইটা তোমরা পড়বে, এই প্রশ্নগুলোর উত্তর নিজে নিজে লিখতে চেষ্টা করবে। যদিও আমি এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব, কিন্তু আগে চেষ্টা করতে হবে নিজে লেখার জন্য। হ্যাঁ, তারপর দেখবে যদি কোনোটা পারছো না, তখন তোমরা উত্তরটা একটু দেখে পড়ে নিবে। ওকে, তো ঠিক আছে, আজকে ক্লাস কেমন লেগেছে বলো দেখি? ক্লাস কি বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, ভেরি গুড। তো তোমাদের সাথে নেক্সট আবার দেখা হবে হচ্ছে আমার সাথে শনিবার দেখা হবে। এর মধ্যে অনেক সময় পাবে, ম্যামের পড়াগুলো খুব ভালো করে পড়ে রেখো। ওকে? হ্যাঁ, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।